হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কেউর সাথে আরো একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটার আজকে আমরা হচ্ছে এমসিকিউ পার্টটুকু দেখব। সো আমরা সিকিউ অ্যান্ড আমাদের যে এসিকিউ বা শর্ট কোশ্চেন যেটা ওই পার্টটুকু অলরেডি আমাদের আপলোড করা হয়ে গেছে। তো ওইটা তোমরা দেখতে পারো। ওইটা দেখলে আসলে ওখানে বেসিক যেহেতু আলোচনা করা হয়েছে, বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড তোমাদের যদি আগে আরো পড়াশোনা করা থাকে তাহলে তো খুবই ভালো। অ্যান্ড এই পার্টে শুধুমাত্র আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো। এখানে যে বোর্ড প্রশ্নগুলো আসে নর্মালি অ্যান্ড সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা। সো তোমাদের মানে শুরুতেই কয়েকটা কথা একটু বলে রাখি যে তোমাদের অনেকেরই হয়তো দেখা যাবে যে এসএসসিতে খুব ভালো একটা রেজাল্ট তোমরা করতে যাচ্ছ, বাট প্রিপারেশন এখন পর্যন্ত তেমন একটা ভালো না। তো তোমরা কিন্তু আর এদিক সেদিক না থাকে তোমরা আমাদের ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো আছে ওয়ান শট, সেগুলো দেখি কিন্তু তোমরা তোমাদের যে পুরা প্রিপারেশনটা এটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো। ওকে, অ্যান্ড তোমার যদি মনে হয় যে ভাই এতগুলা ওয়ান শট দেখা আমার জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে বা এত কিছু কোনটা দেখে কোনটা করব, সো তোমার জন্য খুব সহজ একটা সলিউশন হচ্ছে কি আমাদের এফআরবি ব্যাচটা। সো এফআরবি ব্যাচে হচ্ছে কিন্তু আমরা একটা ক্লাসের মধ্যে কিন্তু সবকিছু কভার করে দিয়ে কিন্তু চেষ্টা করছি। ওকে, সো তোমার চয়েস আর কি। আচ্ছা, তো চলো এখন আমরা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করে ফেলি। ওকে, সো আমাদের প্রথম এমসিকিউ বলছে যে একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত হবে? তাহলে এখানে একটা গাড়ি ঘুরছে অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের একটা বলও প্রয়োগ করা হচ্ছে। তো এখানে কি বলছে 44 মিটার আমি ঘুরছি, তাই না? তো তোমার দেখে মনে হইতে পারে যে ভাইয়া এটা হচ্ছে কি আমার বল, এটা হচ্ছে সরণ। তাহলে কাজ মানে কি হবে? বল গুণিত সরণ। তাহলে 44 গুণ 10 তাহলে হচ্ছে কত? 440। বাট এখানে 440 অপশানেও নাই। যাও, অপশানে একটা থাকলে ভালো হইতো আর কি। আচ্ছা, বাট ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক না? কারণ আমরা জানি যখন একটা বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরবে, ওকে, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে একটা বল আছে, যে বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। ওকে, একটা বল আছে, বলটাকে কি বলা হয়? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা অলওয়েজ এই কেন্দ্রের দিক বরাবর ক্রিয়া করে। ওকে, এখানে যে কেন্দ্রমুখী বলটা থাকে এই বলটা কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিক বরাবর কাজ করে। এটাকে বলে কি এফসি। এবং এই বলের কারণে কিন্তু এটা কি দিক সবসময় কি পরিবর্তন হয়, ঠিক না? তুমি দেখো তো আমাদের ভেক্টর রাশি মানে কি? যার মান আছে এবং দিক আছে। তাহলে আমাদের যে বেগ, বেগ কি একটা ভেক্টর রাশি? তাহলে বেগ কি এইখানে দেখো একদিকে, এইখানে কি তার বেগ পরিবর্তন হলো, এখানে কি তার বেগ পরিবর্তন হলো, এখানে বেগ পরিবর্তন হচ্ছে না? মানে কি বেগের দিক পরিবর্তন হচ্ছে। বেগের দিক পরিবর্তন হওয়া মানে কি? বেগ পরিবর্তন হওয়া। বেগ পরিবর্তন হওয়া মানে কি? সেখানে একটা ত্বরণ থাকবে। এন্ড ত্বরণ থাকা মানে কি? সেখানে একটা বল থাকবে। তাহলে এখানে কি একটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এই কেন্দ্রমুখী বলের কারণে তুমি যে কোনো বিন্দুতে তুমি যদি সরণ চিন্তা করো তাহলে দেখবা কেন্দ্রমুখী বলের সাথে সরণটা হয় সবসময় লম্ব বরাবর। ওকে, কারণ কি? কারণ আমি যদি বলি যে তুমি এক্স্যাক্টলি এই পয়েন্টে সরণ কোন দিকে, এখন দেখো এটা সরণ কিন্তু প্রতি মুহূর্তে ডিরেকশন চেঞ্জ করছে, ঠিক না? এটা সরণ এক এক মুহূর্তে এক এক রকম। বাট আমি যদি এক্স্যাক্টলি এই মুহূর্তে সরণ চিন্তা করি, এক্স্যাক্টলি এই মুহূর্তে, তাহলে আমি খুবই ক্ষুদ্র একটা অংশ চিন্তা করতে হবে। তাহলে এই খুবই ক্ষুদ্র একটা অংশে দেখো সরণটা কি উপরের দিক বরাবর যাচ্ছে না? বস্তুটা এই ক্ষুদ্র একটা অংশ কি বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপরের দিক বরাবর যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে একটা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে দেখা যাবে যে সরণটা হচ্ছে মোটামুটি এইরকম বরাবর। আবার দেখো তুমি যদি এরকম একটা ক্ষুদ্র একটা অংশ চিন্তা করো, ওকে, তুমি লেটস সে সরণটা এরকম ক্ষুদ্র একটা অংশ চিন্তা করছো, হ্যাঁ, যেহেতু এটা প্রতি মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে, সো তোমার ক্ষুদ্র একটা অংশ নিয়ে চিন্তা করতে হবে। তাহলে এই দিক বরাবর আমাদের সরণটা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে? আমাদের সরণটা মোটামুটি এই দিক বরাবর, হ্যাঁ, সরণটা হচ্ছে কি আমাদের এই দিক বরাবর। তো এটাও কিন্তু কি আমাদের কেন্দ্রের সাথে কিভাবে থাকবে বলো তো? এই যে এই মাঝখানে কোনটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করো? 90 ডিগ্রি। তাহলে আমাদের যে কেন্দ্রমুখী বল সেটা কাজ করে এই দিক বরাবর, অর্থাৎ কেন্দ্রের দিকে। হ্যাঁ, কেন্দ্রমুখী যে বল কাজ করে সেটা কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে। আর সরণ হয় সবসময় কি তার সাথে 90 ডিগ্রি কোণে। তাহলে মাঝখানের যে কোণটা এটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কাজ মানে কত? কাজ মানে ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। তাহলে থিটা মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, বলের মান যা ইচ্ছা থাকুক, সরণের মান যা ইচ্ছা থাকুক, বাট থিটার মান তো 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মান তো 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে 0। বুঝছি, অ্যান্সার কত হবে? 0। এজন্য তোমার যে কোনো একটা বস্তু যদি ঘুরে, এই ঘূর্ণনের জন্য কোনো কৃতকাজ পাওয়া যায় না। হ্যাঁ, যে কোনো বস্তু যদি ঘুরে তাহলে তার যে বল, এই বলটা কাজ করে সবসময় কোন দিকে? কেন্দ্রের দিকে। আর সরণ কাজ করে হচ্ছে কেন্দ্রমুখী বলের সাথে লম্ব বরাবর, বা এটাকে আমি বলতে পারি স্পর্শক বরাবর। এটাকে আমরা কি বলতে পারি? স্পর্শক বরাবর সরণটা কাজ করে, আর আমাদের বল কাজ করে কেন্দ্রের দিক বরাবর। সো স্পর্শক আর কেন্দ্রের দিক বরাবর আমাদের যে সংযোজক রেখা সেটা সবসময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো আমাদের এই ক্ষেত্রে কোনো কাজ পাওয়া যাবে না।
তাহলে একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে সুষম দ্রুতিতে, মানে তার যদি বেগের যে মানটা সেটা যদি সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি পাওয়া যায় না, কোনো কাজ পাওয়া যায় না। সো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরে পেঁচায় আসে। হ্যাঁ, একটা বস্তু ঘূর্ণন হইলেই তাহলে মাথায় রাখবা কাজ কত হবে, শূন্য হবে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে কি অ্যান্সার, এই যে অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। আচ্ছা সরি, আমাদের এটা অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, আচ্ছা এখন শুধুমাত্র এইটাই একটা কেস যেখানে হচ্ছে আমাদের কাজ শূন্য হচ্ছে, ব্যাপারটা এমন না, এরকম আরো অনেকগুলো কেস পাওয়া যায়। ঠিক আছে, এটা তো লেটস একটা কেস, হ্যাঁ, যেখানে কারণ বৃত্তাকার পথে ঘুরছে। আর একটা কেস হইতে পারে যে এক ব্যক্তি সে মাথায় বোঝা নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, মাথায় বোঝা নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, এখানেও তুমি কৃত কাজ কত পাবা, 0 পাবা, কারণ সে মাথার বোঝাকে বল প্রয়োগ করছে কোন দিকে, উপর দিক বরাবর, সরণ হচ্ছে কোন দিক বরাবর, সামনের দিক বরাবর, মাঝখানে কোন কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার লেটস একটা লোক, হ্যাঁ একটা লোক, সে হচ্ছে আমাদের একটা ব্যাগ বহন করে আছে, একটা ব্যাগ বহন করে আছে, হ্যাঁ এটা হইতে পারে লেটস সে হচ্ছে একটা বাজারের ব্যাগ বা কিছু একটা সে বহন করে সে সামনের দিকে হাঁটছে, সে সামনের দিকে হাঁটছে, তাহলে তার সরণ সামনের দিকে, বাট সে এই ব্যাগটাকে কি করছে, উপর দিকে ধরে আছে, উপর দিকে ধরে আছে, ব্যাগটাকে সে ধরে আছে, সো বল প্রয়োগ করছে উপর দিকে, সে হেঁটে যাচ্ছে সামনের দিকে, এখানেও মাঝখানে কোন কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই প্রত্যেকটা কেজে কিন্তু তুমি আমাদের যে কাজ সেটা কি পাবা, তুমি শূন্য পাবা। বুঝছো, এই জিনিসগুলো কিন্তু ঘুরে পেঁচে আসে, সো এটা একটু মাথায় রাখা লাগবে। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে কত, 0 জুল। আচ্ছা পরেরটা, জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? তো জুল হচ্ছে বেসিক্যালি কিসের একক, কাজের একক, নিউটন মানে কি বল, তো জুলকে মানে হচ্ছে কাজকে, নিউটন মানে বল দ্বারা, সো কাজকে যদি বল দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যায়, সরণ পাওয়া যায়, কারণ ডাব্লিউ সমান কত, এফ এস, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস, তাহলে আমরা জানি যে এস সমান কত হবে, ডাব্লিউ বাই এফ। হ্যাঁ, তাহলে এই যে জুলকে যখন আমরা কি নিউটন দ্বারা ভাগ করে দিব, তখন এখানে কি পাওয়া যাবে, সরণের একক পাওয়া যাবে মিটার। বুঝছি, সো সরণের একক পাওয়া যাবে, হ্যাঁ সরণের এককটা পাওয়া যাবে। আচ্ছা পরেরটা, কাজ কি রাশি, কাজ কি রাশি, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এটা আমরা জানি তাই না, কাজ, শক্তি, ক্ষমতা, এই প্রত্যেকটা জিনিস কি আমাদের স্কেলার রাশি, বাট বল, সরণ এগুলো কিন্তু সবই ভেক্টর রাশি, সো দুইটা ভেক্টর রাশি থেকেও কি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়। আচ্ছা পরের প্রশ্ন আসি, বলছে কাজের একক কোনটি, সো কাজের একক, শক্তির একক, মাত্রা, এই বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন ভাবেই কিন্তু আসে, হ্যাঁ এগুলো কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে শিখে ফেলতে হবে। ওকে, সো দেখো আমাদের কাজের সূত্র কি, কাজ ডাব্লু, ডাব্লু সমান হচ্ছে এফ এস। এখন তুমি যদি কাজের একক লিখো নিউটন আর সরণ একক মিটার, নিউটন মিটার বা জুল, এটা কি আমাদের একটা অ্যান্সার। ওকে, এটা কি আমাদের একটা অ্যান্সার। এখান থেকে আমি আবার আসতে পারি, এফ সমান কি লিখতে পারি, এম এ, তাহলে এম এ এস, সো এম এর একক কত, কেজি, এ মানে কি ত্বরণ, ত্বরণের একক কত, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এস মানে সরণ, সরণের একক কত, মিটার, তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো আমাদের দেখো এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আমাদের এইটা একটা অ্যান্সার, আমাদের এইটা একটা অ্যান্সার। এই টোটাল কি তুমি 3 ধরনের অ্যান্সার কি তুমি আসলে দেখতে পাবা। এন্ড তুমি যদি মাত্রা বের করো, তুমি মাত্রা কিন্তু সেম ভাবে আর কি আগাইতে পারো। সো ডাব্লিউ সমান কি, তুমি এফ এস, এফ মানে কত, এম এ এস, সো এম এর জন্য মাত্রা আসে ক্যাপিটাল এম, হ্যাঁ এ এর জন্য কত, এল টি ইনভার্স 2, এর জন্য হচ্ছে কত, এল টি ইনভার্স 2, আর সরণের জন্য কত, এল, তাহলে এটার মাত্রা হবে এম এল স্কয়ার, এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটি কি আমাদের মাত্রা। তো মাত্রাও আসবে একটু পরে কোনো না কোনো প্রশ্নে দেখবা যে মাত্রা চলে আসছে। তো কাজের একক, কাজের মাত্রা এগুলো সবগুলো কি সেম। আরেকটা জিনিস দিয়ে তোমার কখনো কখনো তুমি দেখে থাকতে পারো, সেটা একটু বলে দেই, কারণ কাজের একটা সূত্র আছে, কাজ বা ক্ষমতা সূত্র আছে একটা, ক্ষমতা পি সমান হচ্ছে কত, ডাব্লু বাই টি, ক্ষমতা পি সমান কত, ডাব্লু বাই টি, এই সূত্র তুমি পড়ছো। তো ডাব্লু সমান তাহলে কি লিখতে পারি, পি টি, ক্ষমতার যে একক এটা কি ওয়াট, ক্ষমতার একক কি ওয়াট, আর টাইমের একক কত, সেকেন্ড, তো ওয়াট সেকেন্ড এভাবেই কিন্তু আসতে পারে। হ্যাঁ, ক্ষমতার এই যে জুল মানে কি লিখতে পারি, ওয়াট সেকেন্ড, এই ডাব্লু মানে কিন্তু মানে কাজ না, এই ডাব্লু মানে কি ওয়াট, ক্যাপিটাল ডাব্লু আর কি, হ্যাঁ ক্যাপিটাল লেটার, হ্যাঁ সো এই ওয়াট সেকেন্ড দিয়েও কিন্তু তুমি পাইলেও পাইতে পারো, বুঝছে। সো কিভাবে পাবা আসলে এটা অনেকভাবেই থাকতে পারে। সো এখানে দেখো তো কোন ভাবে অ্যান্সার দিয়ে আছে, আমাদের কেজি মিটার আর সেকেন্ডে দেওয়া আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, ঠিক না, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে কত, সি নাম্বারটা, আমরা এটা একটা দাগায় রাখি। ওকে, আচ্ছা পরেরটা আসি, পরেরটা বলছে কাজের মাত্রা কি, তাহলে একটু আগে বললাম কাজের মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই যে বি নাম্বারটা হবে তাই না, এম এল স্কোয়ার টি ইনভার্স 2।
আমি জানি যে এগুলো আসবে, এগুলো পড়াই ফেলছি। আচ্ছা, বল প্রয়োগ সত্ত্বেও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কি হবে? আচ্ছা, সো কাজ 3 ক্ষেত্রে শূন্য হয়। হ্যাঁ, এই কাজ 3টা ক্ষেত্রে শূন্য হয়, একটু মাথায় রেখো। কাজ 3টা ক্ষেত্রে শূন্য হয়। হ্যাঁ, কাজ ডাব্লু শূন্য হয়। শূন্য হয় 3টা ক্ষেত্রে। 1 নাম্বার যখন বলের মান শূন্য, 2 নাম্বার যখন সরণের মান শূন্য, আর 3 নাম্বার যখন বল এবং সরণ তাদের মাঝখানে 90 ডিগ্রি কোণ থাকে, বা বল এবং সরণ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। সো লেটস সে আমাদের বল প্রয়োগ করছি না, বাট সরণ হচ্ছে। এখন তুমি বলবো ভাই বল প্রয়োগ না করলে সরণ হবে, এটা কি পসিবল? উত্তর হচ্ছে হ্যাঁ পসিবল। বল প্রয়োগ না করলে কি হয়? সরণ হয়। অনেকে বলতে পারো ভাই একটা বস্তু ফেলে দিলে নিচে পড়ে, তো বল প্রয়োগ করলাম না বাট সরণ হলো না, এটা একটা বল প্রয়োগ করা হচ্ছে। পৃথিবী তাকে কি বল প্রয়োগ করছে, বাট বল প্রয়োগ করছি না, এরপরে সরণ হচ্ছে। এটা কি পসিবল? কিভাবে? যদি একটা ঘর্ষণবিহীন তলে তুমি যদি একটা বস্তুকে একবার বল প্রয়োগ করো, জাস্ট মানে সামান্য একটা সেকেন্ড বল প্রয়োগ করলো, সো বস্তু কি চলা শুরু করলো, এরপর তুমি যদি বল প্রয়োগ না করো তাও কি বস্তুটা চলতে থাকবে, ঠিক না? তার মানে তাকে চলা শুরু করার জন্য একটা বল প্রয়োগ করতে হচ্ছে, এরপরে কিন্তু বল প্রয়োগ না করলেও হচ্ছে। তাহলে প্রথমে একটু কাজ করলা, বাট এরপরে কি তুমি কোনো কাজ করছো না, বুঝছি? সো বল প্রয়োগ করছি না, এরকম ক্ষেত্রে কি আমাদের কাজ শূন্য হবে। বল প্রয়োগ করছি বাট সরণ হচ্ছে না, লেটস আমি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছি, সো দেয়ালটা সরছে না, সরণ শূন্য, তাইলে আমাদের কাজ শূন্য হবে। বল প্রয়োগ করছি, সরণও হচ্ছে, বাট বল এবং সরণের মাঝখানে কোন 90 ডিগ্রি, সেক্ষেত্রেও আমাদের কি কাজের মান কি হবে? শূন্য হবে। ঠিক আছে, সো এই জিনিসটা না একটু কেমন যেন মেক সেন্স করে না, তাই না? মনে হচ্ছে যে ভাই বল প্রয়োগ করলাম, সরণ হইলো, কাজ শূন্য পাইলাম, এটা কেমন না? 90 ডিগ্রি কোণ হয়েছে, তো কি হয়েছে? ট্রুলি স্পিকিং, মানে তুমি যে বল প্রয়োগ করছো, হ্যাঁ বল প্রয়োগ করছো কিন্তু সরণ হচ্ছে না, এই জিনিসটা না মানে মানে কাইন্ড অফ একটু ইম্পসিবল, বুঝছো? যদি একটা তুমি বল প্রয়োগ করো, হ্যাঁ লেটস আমি বললাম যে তুমি যদি দেয়ালকে ধাক্কা দিচ্ছ, বাট এখানে কি কোনো সরণ হচ্ছে না, এই জন্য কাজ শূন্য। বিষয়টা হচ্ছে কিন্তু এমন না আসলে। হ্যাঁ, ধরো আমরা মানে বাইরে থেকে যদি দেখি, আসলে এটা যান্ত্রিক যে কাজ, এটা শূন্য, বাট দেখো ওই দেয়ালের মানে পরমাণু লেভেলেও কিন্তু কিছুটা কি চেঞ্জ আসবে। ধরো একটা রাবারকে আমি যদি লম্বা করি, তাহলে সেখানে কি কোনো কাজ হবে? রাবার তো সরে যাচ্ছে না, রাইট? সরণ হচ্ছে না, বাট এটা কি বৃদ্ধি পাচ্ছে, প্রসারণ হচ্ছে, এখানে কিন্তু কাজ হয়। হ্যাঁ, বাট এই জিনিসগুলো না আমরা অন্য একটা জায়গা থেকে আলোচনা করি আসলে। হ্যাঁ, তোমরা হয়তো বা এই চ্যাপ্টারটা তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে গেলে পাবা। হ্যাঁ, এই ধরনের কিছু জিনিসপত্র, যে পদার্থের গাঠনিক ধর্ম, অর্থাৎ পদার্থ যেটা দিয়ে তৈরি তাদের যে ধর্ম, হ্যাঁ এই যে পীড়ন, বিকৃতি, তারপরে হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণে সঞ্চিত কাজ, এরকম বিভিন্ন টার্ম আছে। হ্যাঁ, তো দেয়ালের যে ব্যাপারটা বলছিলাম, আমি একটা দেয়ালকে বল প্রয়োগ করছি, বাট দেয়ালটা সরে যাচ্ছে না, ঠিক না? এটার কারণ কি? কারণ দেয়ালটা তো হচ্ছে মাটির সাথে যুক্ত হয়ে আছে। তো আমি যখন দেয়ালকে বল প্রয়োগ করছি, ওখান থেকে কি একটা বিপরীতমুখী বল, মানে বিপরীতমুখী একটা মানে বল, বা হচ্ছে যে ওইটাকে যে ধরে আছে সে কি দেয়ালটাকে কি সরাইতে দিচ্ছে না। তো এখানে কিন্তু একটা সিঙ্গুলার বল কাজ করছে না, একটা সিঙ্গেল বল কাজ করছে না, এখানে মাল্টিপল বল কাজ করছে। এজন্য আমাদের এই মাল্টিপল বলের যে লব্ধি, সেটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। অনেক সময় এমন হয় না যে আমরা লেটস একটা বস্তুকে হাতে পুরো রাখলাম, আমি যদি সামান্য বল প্রয়োগ করি, ক্যালকুলেটর কি সরবে না? কারণ আমার হাত এবং এটা পুরো কি আছে? ঘর্ষণ আছে। হাত এবং এখানে কি ঘর্ষণ আছে, এর জন্য বল প্রয়োগ করছে, সরছে না, বুঝছো? বাট যদি একটা বল থাকে, তাহলে বল প্রয়োগ করলে সেখানে না সরণ হবে। এখন আমি এই কেসে আসি, যে ভাইয়া এমন কি কখনো হবে যে বল প্রয়োগ করছি, সরণ হচ্ছে, বাট কাজ শূন্য? এটা আপনাকে আমাকে একটু বুঝাই দেন, যে এখানে তো সবই হচ্ছে, বলও হচ্ছে, সরণও হচ্ছে, বাট কাজ কেন শূন্য হবে? উত্তর হচ্ছে যে লেটসে ধরো এইখানে আমি যে কেন্দ্রমুখী বল দিয়ে যেটা বুঝালাম সেটা আমি বলি, যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে তোমার বল কাজ করে কোন দিকে? কেন্দ্রের দিকে। সরণটা হয় তোমার স্পর্শক বরাবর, সরণটা হচ্ছে কোন দিক বরাবর? স্পর্শক বরাবর। এর জন্য কাজ কি পাচ্ছে? শূন্য পাচ্ছে, কারণ মাঝখানে কোনো 90 ডিগ্রি। বাট ভিতরে লজিক যদি বোঝার চিন্তা করি, সেটা হচ্ছে এইখানে আমাদের এই যে বলটা আছে, এই বলের কারণে শুধুমাত্র দিকের পরিবর্তনই হয়। এই যে কেন্দ্রমুখী বল, এই বলটা শুধুমাত্র দিকের পরিবর্তন করে, তার কিন্তু এই বস্তুটাকে ঘোরানোর জন্য, মানে ঘোরানোর জন্য যে বলটুকু আমার দরকার, বা একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে বজায় রাখার জন্য যে বলটা আমি মানে মানে শুরু ইনিশিয়ালি একটা বেগ দেওয়ার জন্য যে বলটা দিচ্ছিলাম, সেই বলটা কিন্তু কেন্দ্রমুখী বল না, বুঝছো? আচ্ছা, আমি আবার একটু বলি। ধরো তুমি একটা বস্তুকে ঘুরাইতে চাচ্ছ, তাহলে তোমাকে একটা বল প্রয়োগ করেই তো এটাকে ঘুরাইতে হবে, ঠিক না? তাহলে তুমি যে বলটা প্রয়োগ করে এটাকে ঘোরানো শুরু করবা, সেই বলের জন্য কিন্তু কৃতকাজ শূন্য হবে না। এবং ওই বলের কারণেই কিন্তু বস্তুর কি একটা বেগ আছে, একটা সরণ আছে, বেগ আছে এবং কি প্রতি মুহূর্তে সরণ হচ্ছে। বাট সরণের যে দিক চেঞ্জ হচ্ছে, বেগের যে দিক চেঞ্জ হচ্ছে, এই দিক চেঞ্জ হওয়ার জন্য আমার এই কেন্দ্রমুখী বলটা প্রয়োজন।
বুঝতে পারছি ব্যাপারটা। এই জন্য আমার এই কেন্দ্রমুখী বল দ্বারা কাজটা শূন্য হয়, বাট আমি যদি ওই বলটা দ্বারা, যে বলটা দিয়ে আমি ঘুরানো শুরু করছিলাম, ওই বলটা যদি চিন্তা করি, তাহলে ওই বলটা দ্বারা কাজ কিন্তু শূন্য হয় না, বুঝছো? সো ওই বলটা দ্বারা কাজ কত, এটা হচ্ছে আমাদের আলোচনার বিষয় না। আবার লেটস সে মনে করো এক ব্যক্তি, হ্যাঁ, এক ব্যক্তি হচ্ছে মাথায় বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে। তো তোমার দেখে খুবই খারাপ লাগছে যে একটা ব্যক্তি মাথায় বোঝা নিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে, বাট তার কৃতকাজ শূন্য। কেন? কারণ দেখো, সেই ব্যক্তি যে হেঁটে যাচ্ছে, এই যে বল প্রয়োগ করছে কোন দিকে, উপরের দিকে, তার সরণ হচ্ছে কোন দিকে, সামনের দিকে। তুমি বলো তো, এই বলের জন্য কি এই ব্যক্তিটা কি সামনের দিকে যাচ্ছে? মানে ব্যাপারটা বুঝো, আমি এইখানে যে বল প্রয়োগ করলাম, এই বলের জন্য কি ব্যক্তি সামনের দিকে যাচ্ছে? না তো। ব্যক্তি সামনের দিকে যাওয়ার জন্য অন্য একটা বল প্রয়োগ করছে না, তার পা একটা বল প্রয়োগ করছে, ওইটার কারণে সে সামনের দিকে যাচ্ছে। তাহলে তার পা যে বলটা প্রয়োগ করছে, সেই বলের কারণে কিন্তু কৃতকাজ শূন্য না। বুঝাইতে পারছি ব্যাপারটা? তার পা যে বলটা প্রয়োগ করছে, সেই বলের কারণে কিন্তু কৃতকাজ শূন্য না। কোন বলের কারণে কৃতকাজ শূন্য? সে মাথায় যে বোঝাটা নিয়ে আসে, ওই মাথায় যে বোঝাটা ধরে আছে, মাথায় জাস্ট বোঝাটি কি আছে, ধরে আছে, উপরের দিকে একটা বল প্রয়োগ করে, ওই বলের কারণে কৃতকাজটা শূন্য পাচ্ছি। কারণ ওই বলটা আমার সামনের দিকে নিয়ে যাইতে হেল্প করছে না, বুঝছো? ওই বলটা আমার স্মরণে কোনো রকম কি করে না, স্মরণে কোনো রকম সে প্রভাব রাখে না, বা স্মরণে তার কোনো হচ্ছে প্রভাবই বলতে পারি আর কি, বা উপাংশ নাই, স্মরণে তার কোনো উপাংশ নাই বা প্রভাব নাই, বুঝছো? এই জন্য এই বলের কারণে কৃতকাজটা শূন্য। বাট যে বলটা আমাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, সেই বলের কারণে কৃতকাজটা কিন্তু শূন্য না। তাহলে বল এবং স্মরণ যখন 90 ডিগ্রি কোণে থাকে, তখন কি হয় জানো? ওই বলের কারণে স্মরণে কোনো রকম স্মরণে কোনো রকম প্রভাব থাকে না। ওই বলের স্মরণে কোনো রকম কি থাকে না, প্রভাব থাকে না বলেই ওই বলের কারণে কৃতকাজটা কি হয়, শূন্য হয়। বাট যেই বলের একটা প্রভাব আছে স্মরণের উপরে, সেই বলের জন্য কৃতকাজ তুমি কখনোই শূন্য পাবা না, বুঝছো? লেটস সে আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই ব্যাপারটা। মনে করো তুমি একটা বস্তুকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছ, হ্যাঁ, এইভাবে টেনে নিয়ে যাচ্ছ। সো এই দিক বরাবর কি তুমি বল প্রয়োগ করলা, এই যে এইভাবে তুমি একটা লেটস সে ট্রলি ব্যাগকে তুমি টেনে নিয়ে যাচ্ছ। যদি এইভাবে টেনে নিয়ে যাও, তাহলে এই বস্তুটা যায় কোন দিকে? বস্তুটা যায় হচ্ছে সামনের দিকে, সরণ হচ্ছে সামনের দিক বরাবর। তো তুমি যে বলটা প্রয়োগ করছো, এই বলটা দিয়ে তুমি আসলে কি একসাথে দুইটা জিনিস করছো, ঠিক আছে? তুমি এট এ টাইমে দুইটা জিনিস করছো। এক নাম্বার জিনিসটা কি করছো, সেটা হচ্ছে তুমি এই বলের কারণে তুমি বস্তুটাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছ, এটা হচ্ছে এক নাম্বার জিনিস। আর দুই নাম্বার হচ্ছে এই বলের কারণে তুমি বস্তুটাকে উপর দিকেও একটা বল প্রয়োগ করছো, উপরের দিকেও কিন্তু তুমি হালকা কি করছো, বল প্রয়োগ করছো, ঠিক না? সো এট এ টাইমে তুমি দুইটা জিনিস করছো, একটা তো সামনের দিকে নিয়ে যাচ্ছ, এটা কি বল প্রয়োগ করছো। তো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই বলটা কি দায়ী, এই বলের একটা প্রভাব আছে সামনের দিকে যাওয়ার জন্য। তাহলে এই বলের জন্য যখন তুমি কাজ বের করবা, তখন তুমি কাজের মান শূন্য পাবা না, বুঝছি? তখন তুমি কাজের মান শূন্য পাবা না। বাট লেটস সে মনে করো আমি বল প্রয়োগ করছিলাম, এইটা আমার মনে করো বলই না, হ্যাঁ, বলটা আমি এদিক বরাবর প্রয়োগ করি নাই, ঠিক আছে? বলটা লেটস সে আমি এদিক বরাবর প্রয়োগ করি নাই, বলটা আমি প্রয়োগই করছি এই দিক বরাবর। তুমি বলো তো, এই দিক বরাবর বল প্রয়োগ করলে কি এই দিক বরাবর কি সরণ হওয়া পসিবল? না। এই দিক বরাবর বল প্রয়োগ করলে এই দিক বরাবর সরণ হওয়া পসিবল না। বাট মনে করো একটা টাইমে তুমি দেখছো যে এই দিক বরাবর সরণ হচ্ছে, আর আমি যদি বলি এই বলের জন্য কৃতকাজ কত হবে, অবশ্যই শূন্য হবে। কারণ এই বলে তো কোনো প্রভাবই নাই এই সরণের ক্ষেত্রে, এই দিকে যে সরণটা হচ্ছে, এই সরণের জন্য এই বলে তো কোনো প্রভাবই নাই, এই জন্য কাজ শূন্য হবে। তাহলে এই বলটা সামনে দিকে যাচ্ছে কেন? কারণ এখানে অন্য কোনো বল আছে যেটা আমি দেখছি না, অন্য কোনো বল আছে যেটাকে আমি দেখছি না, এই জন্য কি হচ্ছে আমাদের কাজটা কি পাচ্ছে, শূন্য পাচ্ছে। তো দেখো, এই জন্য কিন্তু তুমি যখন ওজন দ্বারা কাজ বের করবা, তুমি যদি একটা সমতল রাস্তায় হেঁটে যাও, আমি যদি বলি ওজন দ্বারা কাজ কত, শূন্য হবে। কারণ ওজন কোন দিকে কাজ করে, নিচের দিকে। তুমি যাচ্ছ কোন দিকে, সামনের দিকে। ওজনকে আমাকে সামনের দিকে নিয়ে যাই না, এই জন্য কি কাজ শূন্য। আবার রাস্তার প্রতিক্রিয়া বল আছে, সেটা উপর দিকে কাজ করে, সামনের দিকে যদি হেঁটে যাই, কাজ কি পাবো, শূন্য পাবো, বুঝছো ব্যাপারটা? আবার একটা বস্তুকে ছেড়ে দিলাম, বস্তু নিচের দিকে যাচ্ছে, এখানে কি ওজন দ্বারা কাজ শূন্য পাবো না, কারণ ওজনই তাকে নিচের দিকে নিয়ে আসছে। আচ্ছা, আশা করি আমি বুঝাইতে পারছি আর কি। তাইলে দেখো, বলও আছে সরণও আছে, বাট কাজ জিরো কেন পাবো 90 ডিগ্রি হইলে? কারণ এই বলের কোনো প্রভাবই নাই এই সরণের উপরে। এখানে যে সরণটা হচ্ছে, এটা অন্য কোনো বলের কারণে হচ্ছে, সো অন্য কোনো বল দ্বারা কাজ পাবো, বাট এই বল দ্বারা কাজ কি পাবো, শূন্য পাবো। এটাই কি হওয়া স্বাভাবিক। আচ্ছা, সো আই হোপ আমি তোমাকে এই জিনিসগুলো মোটামুটি বুঝাইতে পারছি ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো বলছে যে নিশাত মজুমদার 10 কেজি মালামাল নিয়ে
850 মিটার উঁচু একটা পাহাড়ে আরোহণ করলেন, তার নিজের ভর 55 কেজি, সো তার কৃতকাজের পরিমাণ কত হবে? তাহলে তার ওজন কাজ করছিল নিচের দিকে, ওজন কাজ করছিল নিচের দিকে, সেই ওজনের বিপরীত দিকে গিয়ে সে একটা কি উপর দিকে উঠছে, ওজনের বিপরীত দিকে বল প্রয়োগ করে সে উপর দিকে উঠছে। সো উপর দিকে যদি উঠে যে কোনো বস্তুর জন্য, হ্যাঁ মাথায় রেখো, একটা বস্তু সে সিঁড়ি বেয়ে উঠুক, হ্যাঁ এরকম সিঁড়ি বেয়ে উঠুক, লেটস এখানে গেছে, হ্যাঁ একদম ফার্স্টে ছিল এতে, এরপর গেছে সে কোথায়, বিতে, হ্যাঁ তাহলে তার যে আমাদের যে সরণটা হয়েছে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এই সরণটাকে একদম আমাদের লম্ব বরাবর সরণ, যেটা হ্যাঁ লম্ব বরাবর যে সরণ সেটা লেটস আমাদের এইচ, এবং এইটাই আমাদের দরকার। সে যদি সরাসরি উপর দিকে উঠে যায় সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ সমান হবে এম জি এইচ, সে যদি একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে তাও ডাব্লিউ সমান হবে এম জি এইচ, সে যদি মানে আর তো কোনোভাবে উঠে আসলে ওয়ে নাই, হয় সে সরাসরি উপর দিকে উঠবে অথবা সে সিঁড়ি বেয়ে উঠবে, তো যেভাবেই উঠুক না কেন অলওয়েজ মাথায় রেখো ডাব্লিউ সমান কত হবে, এম জি এইচ হবে, তার যে কৃত কাজটা হবে সেটা কত হবে, এম জি এইচ হবে। এন্ড এটাকে আমরা কাজ শক্তি সূত্র বা শক্তির নিত্যতা সূত্র দিয়ে কি প্রমাণ করতে পারি, কারণ এখানে কি নাই, তার কোনো গতিশক্তি নাই, এখানে তার কোনো গতিশক্তি নাই, এইখানে তার একটা বিভব শক্তি নাই মানে জিরো, এটা সাপেক্ষে এখানে একটা বিভব শক্তি আছে, সেই যে বিভব শক্তিটা সে পাইলো কোথা থেকে পাইলো, কাজের কারণে পাইছে, সো কাজ সমান কি হবে, বিভব শক্তির সমান, তো এখানকার বিভব শক্তি হবে কি তার কৃত কাজ, এই জন্য কি ডাব্লিউ সমান কত হবে, এম জি এইচ, বুঝছি ডাব্লিউ সমান কত হবে, এম জি এইচ। সো এগুলো আমরা জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তো এম এর মান কত, দেখো তার ভর 55 কেজি, সে আরো 10 কেজি মালামাল নিয়ে উঠছে, তার টোটাল ভর হয়ে গেল কত, 65, ঠিক না, তাহলে 55 যোগ 10, আচ্ছা জি এর মান কত, 9.8, এইচ এর মান কত, সে 850 মিটার উঁচু, 850 মিটার উঁচু একটা পাহাড়ে উঠছে, তাইলে আমাদের 65 ইন্টু 9.8 ইন্টু 850, তাহলে এটা হবে 54,000, 54,000, সরি 54,000 না, 5,41,000, 5,41,450 জুল, ঠিক আছে। সো তুমি যদি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে আসো বা সায়েন্টিফিক মোডে নিয়ে আসো তাহলে 5.41 ইন্টু 10⁵ আসে, হ্যাঁ তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা আর কি, ওকে অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা। তো আমি তোকে বুঝাইতে পারছি যে এটা যেভাবে উঠুক না কেন ডাব্লিউ সমান অলওয়েজ তুমি কি লিখবা, এম জি এইচ লিখবা, ওকে। দেন নিচের কোন সূত্র থেকে কাজের পরিমাপ করা যায়, আচ্ছা এগুলো ইজি, তিনটা সূত্র থেকে কাজের পরিমাপ করা যায়, এগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলছি। আচ্ছা পরেরটা বলছে কোনো বস্তু ত্বরণ না থাকলে কাজ কি হবে, শূন্য হবে, বল শূন্য হবে, আদিবেগ এবং শেষ বেগ কি হবে, সমান হবে। আচ্ছা সো কোনো বস্তু ত্বরণ যদি না থাকে সেক্ষেত্রে কাজ শূন্য হবে, ব্যাপারটা এমন না, কাজ থাকতে পারে, হ্যাঁ ত্বরণ যদি না থাকে সেক্ষেত্রেও কি কাজ থাকতে পারে যদি একটা বস্তু কি সমবেগে যায়। লেটস সে মনে করো আমাদের একটা এরকম রাস্তা আছে, এই রাস্তাতে একটা বস্তুকে সামনের দিকে আমি বল প্রয়োগ করছি 5 নিউটন, পিছনের দিকে তার একটা ঘর্ষণ বল কাজ করছে, হ্যাঁ এই যে রাস্তার যে ঘর্ষণ, সেই ঘর্ষণ বলটা কাজ করছে, ঘর্ষণ বল সেটা কত নিউটন, 5 নিউটন। এই বস্তু লেটস সে একদম শুরুতে মানে মনে করো প্রথমে আমি তাকে বেশি বল প্রয়োগ করছিলাম, প্রথমে বলটা ছিল বেশি, তখন সেই দিকে কি চলা শুরু করছিল, এদিকে চলা শুরু করছিল, তো যখন দুইটা বল সমান হয়ে যাবে তাও কি সে সমবেগে চলতে থাকবে, স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকে, সমবেগে, তো লেটস সে সমবেগে চলছে, তাহলে ত্বরণ জিরো, ত্বরণ জিরো, তাহলে আমি যদি এই বল দ্বারা কাজ বের করি আছে, এই বল দ্বারা যদি কাজ বের করি সেটাও কিন্তু আছে, বাট আমি যদি লব্ধি কাজ বের করি অর্থাৎ মোট বল দ্বারা কাজ বের করি সেটা জিরো হবে, একদম টোটাল মোট বল দ্বারা কাজ বের করলে কি হবে, শূন্য হবে। বাট আমি যদি আলাদা আলাদা ভাবে কাজ বের করি, এই বল দ্বারাও কাজ পাবো, এই বল দ্বারাও কাজ পাবো, বাট এটা যদি +10 পাই এটা পাবো -10, এটা +20 পাইলে এটা -20, এই জন্য টোটাল কাজটুকু শূন্য হবে। বাট আমার এখানে টোটাল কাজটুকুর কথা বলা হয় নাই, কারণ আমি অন্য কোনো বলকে চিন্তা করব না, আমি জাস্ট একটা বল প্রয়োগ করছি, এভাবে চিন্তা করি যদি, তাহলে ত্বরণ না থাকলেও কি পাওয়া যাইতে পারে, কাজ পাওয়া যাইতে পারে। তাহলে এখানে কাজ যে শূন্য হয় ব্যাপারটা এমন না, এখানে বল শূন্য হয়, কারণ আমরা জানি F = ma, ঠিক আছে, বা সামেশন F = কত, ma, তাহলে আমাদের যদি ত্বরণ শূন্য হয় তাহলে কাজ, হ্যাঁ ত্বরণ যদি শূন্য হয় তাহলে কি বল কি হবে, অবশ্যই কি শূন্য হবে, আর সেক্ষেত্রে কি হবে আমাদের শেষ বেগ কি হবে, আদিবেগের সমান, শেষ বেগ কি হবে, আদিবেগের সমান, ঠিক না। তো এটা কি আমাদের চিহ্ন সহ লিখলে ভালো, কারণ এটাকে ভেক্টর, তাহলে শেষ বেগের মানও যা হবে, শেষ বেগের মান কি হবে, আদিবেগের সমান হবে, এন্ড আমাদের মানে দিকও সেম দিকেই থাকবে, ঠিক না। বাট কাজ কি হইতে পারে, কাজ শূন্য নাও হইতে পারে, কাজ শূন্য নাও হইতে পারে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 2 আর 3 নাম্বারটা সঠিক, বুঝছো।
এখানে আমাদের 1 2 3 তিনটাই দেয়া আছে, হ্যাঁ, বাট আমার মতে এটা কি 2 এবং 3 নাম্বার এরকম কি একটা অ্যান্সার আসলে কি হবে, সঠিক হবে। বাট এখানে কোনো অপশনই নাই আসলে 1 2 3। তাহলে এখানে যদি কাজকে আমার শূন্যই বলতে হয়, তাহলে আমি শুধুমাত্র একটা কাজ না, আমি বলবো মোট কাজ শূন্য, ঠিক আছে। মোট যদি কাজ বলি, মোট কাজ শূন্য হবে, হ্যাঁ। বাট আমি যদি যে কোনো একটা বল দ্বারা যদি কাজ বলি, একটা বল দ্বারা যদি কাজ বলি, তাহলে সেটা মানে কিছু একটা থাকবে, আর একটা বল দ্বারা যদি কাজ বলি সেটা মানে কিছু একটা থাকবে। বাট এই দুইটা কিন্তু যোগ করে দিব, কাজ যেহেতু কি রাশি একটা, কাজ যেহেতু একটা স্কেলার রাশি, তাই না? তাহলে স্কেলার রাশি কি করতে হয়, অলওয়েজ যোগ করতে হয়, সিম্পলি যোগ করতে হয়। তাহলে একটা মান পজিটিভ, একটা মান নেগেটিভ, সো দুইটা যখন যোগ করব, যোগ করার পরে কি পাবো, আমি 0 পাবো। তো মোট কাজ শূন্য, হ্যাঁ। তাহলে আমাদের যদি এখানে বলে কাজ শূন্য, তাহলে প্রশ্নটা এমন না, প্রশ্ন হইতে হবে কেমন, মোট কাজ, মোট কাজ। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 1 2 3। ওকে, আমি বুঝাইতে পারছি আর কি ব্যাপারটা। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 4 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এ থেকে বি বিন্দুতে যাত্রা শুরু করার পর এই বিন্দুতে ফিরে আসে, এই সময় বস্তুর বল 100 নিউটন, অতিক্রান্ত দূরত্ব কত মিটার হবে? আচ্ছা, তাইলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসছে না, তো যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে আবার ওই বিন্দুতে যদি ফিরে আসে, সো এটার অ্যান্সার, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব চাইছে, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব চাইছে, ঠিক আছে। এটা কি চাই নাই, এটা হচ্ছে সরণ চাই নাই। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের গতিবিদ্যার ম্যাথ, গতিবিদ্যার ম্যাথ এখানে কেন দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই থেকে যাত্রা শুরু করছে, এটা লেটস এই বিন্দু, এ থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসলো, সো এখানে আর এর মান কত দেয়া আছে, আর এর মান দেয়া আছে 4 মিটার, আর এর মান 4 মিটার। তাহলে এখানে যে টোটাল অতিক্রান্ত দূরত্ব, টোটাল অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে, 2 পাই আর, তাই না? আমাদের কিসের সমান, পরিধির সমান 2 পাই আর। তো 2 পাই এর মান 3.1416, আর এর মান হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 25.13, 25.13। ওকে, সো আমাদের এই নাম্বারটা অ্যান্সার আর কি। ওকে, এখন পরের প্রশ্নটা এই যে, আচ্ছা এটার জন্য দেয়া আছে আর কি, আমাদের প্রশ্নটা আসে এটার জন্য। এখানে কৃত কাজ কত হবে, তাহলে দূরত্ব পাইছো, বল আছে, বাট কাজ কি হবে বলো তো, শূন্য হবে। এটা আমি বলছি, লজিক বলছি, কারণ এখানে কি আমাদের যে বলটা কাজ করবে কি কেন্দ্রের দিক বরাবর কাজ করবে, ওই বলের জন্য আমাদের সরণের মান 90 ডিগ্রি কোণে থাকবে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা, কোন রাশি যুগলের মাত্রা একই, তো কাজ এবং শক্তি এই দুইটার কি মাত্রা একক, সবই সেম। আচ্ছা, তারপর হচ্ছে শক্তির মাত্রা কি, এগুলা পারবা। আচ্ছা আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে এ বিন্দুতে শক্তির পরিমাণ 100 জুল হলে ডি বিন্দুতে শক্তির পরিমাণ কত হবে? তো এখানে হচ্ছে আমাদের একটা মানে ভার্টিক্যাল লাইন দেখানো হয়েছে, লেটস সে এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির উপরে এ হচ্ছে একটা বিন্দু যেটা হচ্ছে 50 সেন্টিমিটার উপরে, আর ডি হচ্ছে আরেকটা বিন্দু, সরি এটা হরিজন্টাল লাইন আর কি, ডি একটা বিন্দু সেটাকে 100 মিটার উপরে। এই দুইটা বিন্দুতে, তাহলে এ বিন্দুতে শক্তি যদি 100 হয় তাহলে ডি বিন্দুতে শক্তি কত হবে? তো এখানে যদি বলতো বিভব শক্তি, তাহলে একটা হিসাব আসতো, এই বিন্দুতে শক্তি এত হলে বি বিন্দুতে শক্তি এত, বা এরকম, মানে বিভব শক্তি তো উচ্চতার উপর নির্ভর করে, ঠিক না? বাট এখানে শুধুমাত্র শক্তি বলছে, সো শক্তি যদি হয় তাহলে যে কোনো বিন্দুতে শক্তির পরিমাণ কি থাকবে, সেমই থাকবে বা নির্দিষ্ট হয়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু 100 জুলে মানে অ্যান্সার হবে। বাট আমাদের কোনো অপশন আসলে 100 জুল নাই, ঠিক না? 100 জুল নাই, তো আসলে এই যে এখানে যে 400 যেটা দেয়া আছে না, এটা আসলে ভুল, হ্যাঁ, এটা হবে কত, 100 জুল। ওকে, সো এই যে আমাদের এই যে অ্যান্সারটা, এটা কত হবে, 100 জুল, এটা ভুল দেয়া আছে। ওকে, এটাই আর কি, সো এটা কি হবে, 100। এটা হয়তো টাইপিং মিস্টেক বা কিছু একটা হয়েছে, এখানে শক্তির পরিমাণটা সেমই থাকবে, হ্যাঁ 100 জুলই হবে, এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসে, বলছে পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায়? একটা পদার্থের মধ্যে যে অভ্যন্তরের যে শক্তিগুলো আছে, হ্যাঁ এটা তুমি গতিশক্তি যদি বলো, মানে গতিশক্তির এখানে ধর 3 ধরনের গতি থাকে তাদের আর কি, হ্যাঁ তাদের কিছুটা রৈখিক গতি থাকে, ঠিক আছে। তুমি লেটসে যদি একটা পদার্থের গ্যাসের অণুর কথা চিন্তা করো, লেটসে মনে করো এরকম হচ্ছে একটা কি গ্যাসের অণুর কথা তুমি চিন্তা করছো, যেগুলো হচ্ছে কি গ্যাসের অণুগুলা, এই যে গ্যাসের যে অণুগুলা, হ্যাঁ অনেক অণু কি থাকে, দ্বিমাত্রিক থাকে, এমনও থাকে বন্ড থাকে তাদের মধ্যে, হ্যাঁ অনেক গ্যাসের অণু আছে তাদের মধ্যে কি ত্রিমাত্রিক বন্ডও থাকে, এরকম সিঙ্গেলও থাকে। আচ্ছা, তো গ্যাসের যে অণুগুলা তাদের মধ্যে কি হয়, রৈখিক গতি থাকে, ঘূর্ণন গতি থাকে, কম্পন গতি থাকে। তো যে ধরনের গতি থাকুক না কেন, এই সবগুলোর যে সমষ্টি, এই সবগুলোর সমষ্টি হচ্ছে কি আমাদের গতিশক্তি, এই সবগুলোর যে গতির যে এটা সমষ্টি সেটাকে আমাদের গতিশক্তি। তাহলে এই গতিশক্তিকে আমি কি বলতে পারি, তার মানে অভ্যন্তরস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কি বলতে পারি। এন্ড এই যে গতিশক্তি বা তার যে অভ্যন্তরীণ যে শক্তি, এই শক্তিটা আসলে কি তার তাপ শক্তি হিসেবে প্রকাশ পায়, বুঝছি। সো আমি যে তার
তাপ চিন্তা করি যে তাপ কি, যে তাপ এক প্রকার শক্তি, ঠিক না? সো তাপ হচ্ছে বেসিক্যালি কি একটা মানে বস্তুর অভ্যন্তরের যে শক্তি, হ্যাঁ, বা অভ্যন্তরীণ যে শক্তি সেটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের কি তাপ শক্তি। আর যে অভ্যন্তরের যে শক্তি এখানে কি থাকে আসলে বেসিক্যালি গতিশক্তি থাকে। গতিশক্তি কেন থাকে? কারণ তাদের বিভিন্ন ধরনের গতি আছে। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি তাপ শক্তি। ঠিক আছে, পদার্থের অভ্যন্তরস্থ অণুগুলোর গতিশক্তি কি রূপে প্রকাশ পায়? তাপ শক্তি রূপে প্রকাশ পায়। আচ্ছা, পরবর্তীতে আসি, বলছে শক্তির সবথেকে সাধারণ রূপ কি? তো শক্তির অনেকগুলো রূপ আছে, এর মধ্যে যান্ত্রিক শক্তি যেটা আছে সেটা কি আমাদের শক্তির সব থেকে কি সাধারণ রূপ। আচ্ছা, এরপর গতিশক্তির মাত্রা কি? তাহলে মাথায় রেখো যে শক্তির মাত্রা, গতিশক্তির মাত্রা, কাজের মাত্রা সবই কিন্তু সেম। শক্তি, গতিশক্তির মাত্রা, শক্তির মাত্রা এগুলো কি সব সেম। তাহলে শক্তির যে মাত্রা হবে এটা কি কাজের মাত্রা সমান, কাজের মাত্রার মতো, তাই না? তো কাজের মাত্রা কি? ml স্কয়ার টি ইনভার্স 2, ml স্কয়ার টি ইনভার্স 2। এর आंसर কি ml স্কয়ার টি ইনভার্স 2। বুঝছি? আর তুমি যদি বের করতে চাও যে না ভাই আমি গতিশক্তি বের করতে চাই, গতিশক্তির মাত্রা, সেক্ষেত্রেও অসুবিধা নাই। সেটা কত? হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফের তো কোনো মাত্রা নাই, এম এর মানটা কত? ক্যাপিটাল এম। আর এল এর মানটা কত? সরি, ভি এর মানটা কত? এল টি ইনভার্স 1 তার স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে কত? এম এল স্কয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, এল স্কয়ার টি ইনভার্স 2 হয়ে যাবে। এভাবে কি আমি করে ফেলতে পারি। আচ্ছা, পরেরটা হচ্ছে কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ 4 গুণ করা হলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ওকে, সো আমরা একটা সূত্র লিখবো যে ই কে সমান হচ্ছে কত? হাফ এম ভি স্কয়ার। এটা ফার্স্টে লিখবো, সূত্রটা লিখবো। এরপর দেখো আমি কি যেভাবে বলছি সেভাবে করবা। ঠিক আছে, তুমি লিখবে ই কে প্রাইম সমান ই কে, আমি যেভাবে বলছি একদম সেভাবেই। এই সূত্রটা লিখার পরে, এই সূত্রটা লিখলা, এটা হচ্ছে মেন সূত্র, এটা লিখার পরে এই লাইনটা চলে আসবা, তুমি কি লিখবা? ই কে প্রাইম সমান ই কে। ওকে, এবার তোমার যেটা যত গুণ হয়েছে এইখানে অত গুণ তুমি ইনপুট করে দিবা বা বসায় দিবা। হাফ তো কোনো চেঞ্জ হয় নাই, ওকে, হাফ হাফের মতোই থাকবে, মানে ওটা লেখা লাগবে না। আচ্ছা, তো ভর কত গুণ হয়েছে? অর্ধেক হয়ে গেছে, ভর হয়ে গেছে অর্ধেক। সো ভরের জায়গায় কত লিখে দেবো? হাফ। আর বেগকে কয় গুণ করা হয়েছে? 4 গুণ। সো বেগের জায়গায় লিখে দেবো কত? 4 স্কয়ার। বুঝছি? তো এটা কিভাবে আসলো? এই যে ভর কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে, আর বেগ হয়ে গেছে কয় গুণ? 4 গুণ। তাহলে ভরের জায়গায় লিখলাম হাফ, বেগের জায়গায় লিখলাম কত? 4, মানে 4 স্কয়ার। এরপরে তুমি এই হিসাবটা করে ফেলবা। তাহলে 4 পর স্কয়ার দিলে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে 8, তাহলে 8 ই কে। বুঝছি? ই কে প্রাইম সমান কত হবে? 8 ই কে। তাহলে এটা কত গুণ হবে? 8 গুণ, তাই না? আমাদের যে শেষ গতিশক্তি সেটা কত? পূর্বের 8 গুণ। এভাবে কি আমরা যদি করে ফেলি, এটা আসলে কোনো রকম ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। আচ্ছা, তারপর 3 কেজি এবং 9 কেজি ভরে দুইটি বস্তুর বেগের অনুপাত কত হলে তাদের গতিশক্তি সমান হবে? হ্যাঁ, তাদের বেগের অনুপাত কত এটা জানতে চাইছে। আমাদের ই কে সমান আমি জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ই কে সমান কি জানি? হাফ এম ভি স্কয়ার। এখন আমি যদি অনুপাত চাই তাহলে আমি লিখতে পারি ই কে 1 বা ই কে 2, ই কে 1 বা ই কে 2। যদি ভাগ করে দিই হাফ হাফ তো কাটা চলে যাবে, এটা হবে কত? m1 v1 স্কয়ার ডিভাইডেড বাই হবে m2 v2 স্কয়ার। এটা তো বুঝতেই পারছো, একবারে আমি ইকে 1 এর জন্য বের করতে পারি, একবার ইকে 2 এর জন্য বের করতে পারি, এরপর ভাগ করে দিতে পারি। তো ভাগ করে দিলে আমাদের এইরকম তুমি কিছু একটা পাবা। এখন এই দুইটা মান হচ্ছে সমান, তো সমান যদি হয় তো এটা মান আসবে কত? 1। ভাগ করে দিলে এর মান আসবে 1। m1 আর m2 এটার অনুপাত দিয়ে আছে, এটা হচ্ছে কত? 3, আর এটা দিয়ে আছে কত? 9। 3 আর 9, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি v1 আর v2 তাদেরকে আমি স্কয়ার লিখতে পারি। এটা মানকে আমাদের জানতে চাইছে। তাহলে এই যে এটা কাটলে কত? 3 আসে, 3 এর পাশে চলে আসে, ঠিক না? এটা কাটলে 3, 3 এর পাশে চলে আসে। তো আমাদের কত? v1 আর v2 এর যে অনুপাত, v1 আর v2 এর যে অনুপাত এটা কত হবে? √3 * 1, √3 * কত? 1 হবে, ঠিক না? আচ্ছা, আমি আবার একটু বলি, এটা হয়তো অনেকে বুঝবা না। এটা হচ্ছে 9 এর পাশে চলে আসলো, 3 ভাগ করে দিলাম, তাহলে এখানে কি শুধুমাত্র 3 থাকে, আর এইটা এই পাশে চলে আসলো, এখানে কি থাকে? v1/v2। তাহলে v1/v2 সমান কত লিখতে পারি? √3 * 1। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত নাম্বার? অ্যানসার হচ্ছে কি আমাদের বি নাম্বারটা। বাট এটা না খুবই ফর্মাল প্রসেস, বুঝছো? এখানে যেটা করাইলাম এটা কি খুব একটা ফর্মাল প্রসেস হয়ে গেছে, এন্ড এটা একটু লম্বা হয়ে গেছে। আমি যদি একটু নরমালি চিন্তা করি তাহলে আরো ইজিলি পারা যায়। হ্যাঁ, ধরো তুমি এখন চিন্তা করতে পারো যে ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ই কে সমান হাফ এম ভি স্কয়ার। তুমি যে কোনো একটার জন্য চিন্তা করো, যে কোনো একটা। ধরো প্রথমটার যে ভর সেটা হচ্ছে 1/3 পরেরটার তুলনায়। সো ভর যদি 1/3 হয়, বেগের মান কত হইতে হবে? √3 হইতে হবে, কারণ তার উপর স্কয়ার দিলে কি হবে? এটা 3 আসবে। তাহলে মনে করো যে আমাদের প্রথমটা ই কে 1 যেটা,
ইকে 1 যেটা, সেটার ভর হচ্ছে কত, তার আগেরটার কয় গুণ, 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আগেরটার 3 ভাগের 1 ভাগ, কারণ এটা 3 এটা 9, তো এটা কত, 1/3। তাহলে এখানে বেগের মান, এখানে বেগের মান কত লিখলে এটাকে আগের মতো আমি ফিরে পাবো? তাহলে এখানে আমার হওয়া লাগবে হাফ এম ভি স্কোয়ার, তো হাফ এম, এই 3 কে কি ভাগ করে দেওয়া লাগবে, মানে 3 কে কি সরানো লাগবে এখান থেকে। 3 কে যদি আমি সরাইতে চাই, এখানে কি একটা √3 দরকার আমার, ঠিক না? এখানে কি দরকার, একটা √3 দরকার। তাহলে √3 পুরো স্কোয়ার করলে কি 3 আছে, 3 3 কাটা গেলে কি আবার আগেরটা ফিরে পাবো। তো এটা ধরো আমাদের 2 নাম্বারটার জন্য ছিল, এটা ধরো 2 নাম্বারটার জন্য ছিল। হ্যাঁ, 2 নাম্বারটা ছিল, এইটা কি 1 নাম্বারটার জন্য। তাহলে আমার এখানে কি বেগের মান কত হইতে হবে, আগেরটার √3 গুণ হইতে হবে। বুঝছো, যদি গতিশক্তি বেশি পাইতে চাই, বেগের মান কি হইতে হবে, বেশি হইতে হবে। তো এইভাবে কি আমরা কিন্তু করে ফেলতে পারি, এভাবেও কিন্তু ইজি। হ্যাঁ, আর তুমি চাইলে সেফ জোনে থাকতে চাইলে এভাবে করতে পারো, তুমি চাইলে একটু বুঝে বুঝে এভাবে করতে পারো, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, পরেরটাই আসি আমরা। আচ্ছা, তো আচ্ছা পরেরটা এটা। তাহলে বলছে গতিশক্তি 9 গুণ হলে বস্তুর বেগ কয় গুণ হবে? গতিশক্তি 9 গুণ হইলে বস্তুর বেগ হবে 3 গুণ, ঠিক না? আমরা জানি ইকে সমান কত, হাফ এম ভি স্কয়ার। ইকে, ইকে মানে হচ্ছে কত, হাফ এম ভি স্কয়ার। তাহলে ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তাহলে এটা যদি 9 হয়ে যায়, তাহলে ভি স্কয়ারের মান 9 গুণ, তাহলে ভি এর মান কত হবে, √3, √3 গুণ আর কি। হ্যাঁ, এমন না যে এটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক, ঠিক না? তাহলে ভি সমানুপাতিক √, কত 3, √3 গুণ বৃদ্ধি পাবে আর কি। আচ্ছা, কি লিখলাম এটা, √3 কেন, মানে আগের 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 ইয়াটা, মানে ইয়াটা এখনো আছে মাথায় থেকে গেছে, বুঝছো? এটা শুধুমাত্র 3 হবে, তাই না? এটা 9 হলে রুট করে দিলে কত, শুধুমাত্র 3 হবে। আচ্ছা, পরেরটা। 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে? আচ্ছা, তাহলে খুবই সুন্দর একটা প্রশ্ন। একটা বস্তুকে আমরা খাড়া উপর দিকে ছুড়ে দিচ্ছি, এই বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় যদি উঠে, তাহলে বলো তো সর্বোচ্চ উচ্চতা মানে কি, এখানে কি তার বেগের মান কত হবে, 0 হয়ে যাবে। এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় কিন্তু তার বিভব শক্তি চাই নাই আমাদের যাচ্ছে যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি আবার এই বিন্দুতে যা হবে, এখানেও কি সেমই হবে না? তাহলে এখানে আমরা যদি যান্ত্রিক শক্তিটা তার বের করি, এখানে কি আছে, শুধুমাত্র কি তার গতিশক্তি আছে। তার গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 5 কেজি। এটাকে ছুড়ে দিচ্ছে কত, 50 মিটার/সেকেন্ড বেগে। তাহলে 50 স্কোয়ার, তাহলে 50 স্কোয়ার গুণিত 5 ভাগ 2, তাহলে এটা হচ্ছে কত, 6250 জুল। বুঝছি? সো আমাদের অ্যান্সার হচ্ছে কত, বি নাম্বারটা। কারণ এটা হচ্ছে কি আমার যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে কি মোট শক্তি, মোট শক্তি এখানেও যা থাকবে এখানেও কি সেমই থাকবে। বুঝছি, যেখানে হোক না কেন। বাট আমাদের যদি বলতো বিভব শক্তি কত হবে, তাহলে কিন্তু এটাই হইতো, তাই না? এখানে যে পরিমাণ গতিশক্তি আছে, এখানে কি সেম পরিমাণ বিভব শক্তি থাকবে। বুঝছি, বাট মাঝখানে কোন একটা যদি বিন্দু বলতো, তাহলে গতিশক্তি বিভব শক্তি আলাদা আলাদা হইতো, বাট মোট যে শক্তি সেটা কিন্তু এরকমই থাকতো। তো এমসিকিউ তে আসলে তো এরকমই আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, পরেরটা। নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে ভি সমানুপাতিক 1/h, এটা তো ভুল। ভি মানে হচ্ছে আমাদের বিভব শক্তি, সো বিভব শক্তি ভি সমান কত, এম জি এইচ। তাহলে ভি সমানুপাতিক এইচ হবে, প্রথমটা ভুল। এফ সমান এম জি এইচ, এটাও ভুল, কারণ ডাব্লিউ সমান এম জি এইচ হয়, এফ সমান এম জি হয় এটা। তারপর টি সমান ভি স্কোয়ার, এটা ঠিক। আর কে, এটা ঠিক, তাই না? টি সমানুপাতিক কত, ভি স্কোয়ার। টি মানে হচ্ছে গতিশক্তি, টি মানে গতিশক্তি। সো টি মানে যদি গতিশক্তি হয়, তাহলে হাফ এম ভি স্কোয়ার। টি মানে কত, হাফ এম ভি স্কোয়ার। তার টি সমানুপাতিক কি হবে, ভি স্কোয়ার হবে। এখানে ভি সমানুপাতিক লিখছে হাফ কে এক্স স্কোয়ার, শুধুমাত্র কে এক্স স্কোয়ার, এটা ভুল। এটা যদি হাফ কে এক্স স্কোয়ার লিখতো তাহলে ঠিক ছিল। এখানে এখানে হাফ কে এক্স স্কোয়ার যদি লিখতো তাহলে ঠিক ছিল, এইটা ঠিক, এটা ভুল, এটা ঠিক। বুঝছো, এখানে কি এফ সমান এম জি, এটা ঠিক, এটা ভুল। হ্যাঁ, আবার ডাব্লিউ সমান এম জি এইচ, বা ডাব্লিউ সমান কত, এম জি এইচ। আর এখানে ভি সমানুপাতিক এইচ, এটা ঠিক, এটা ভুল। বুঝছো, আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার কে নিচের কোন রূপে লেখা যায়? ওকে, সো হাফ এম ভি স্কোয়ার কি বেসিক্যালি গতিশক্তি। তাহলে গতিশক্তিকে আমি কোন রূপে লিখতে পারবো, এটাই তো জানতে চাইছে, ঠিক না? এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ, এটা তো অবশ্যই হবে না, কারণ এটা তো গতিশক্তির ফর্মই না। আচ্ছা, হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2w, হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ, হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ ডাব্লিউ। আচ্ছা, সো বেসিক্যালি আমরা এইটা লিখতে পারি, ঠিক না?
যে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লু, এটাকে লিখতে পারি। হ্যাঁ, এটা কিন্তু হাফ এম ভি স্কোয়ার ছিল। আচ্ছা, এটা কেন লিখতে পারি, কারণ হচ্ছে ধরো আমি একটা বস্তুর একটা বেগ আছে, সে বেগটা হচ্ছে ইউ, তাহলে এখানে কি তার একটা গতিশক্তি আছে, তার এখানে গতিশক্তি হবে হাফ এম ইউ স্কোয়ার, সরি ভি না, এটা ইউ, তাহলে হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে কি তার গতিশক্তি। এখানে আমি বল প্রয়োগ করলাম, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তার সরণ হচ্ছে, এন্ড তার বেগকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তো তার বেগ হয়ে গেল ভি, তাহলে এখানে তার যে গতিশক্তি সেটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে আমি আবার বলি, আমি এই যে মাঝখানে তাকে একটা বল প্রয়োগ করেছিলাম, মাঝখানে কি করেছিলাম, একটা বল প্রয়োগ করেছিলাম, এই বল প্রয়োগের কারণে কতক্ষণ যাবত বল প্রয়োগ করেছিলাম, এই যে এস সরণ হওয়া পর্যন্ত, এই যে সরণ এতদূর পর্যন্ত আমি বল প্রয়োগ করেছিলাম, তাহলে এখানে একটা কৃত কাজ পাবো, তাই না, কৃত কাজ পাবো, কৃত কাজ হচ্ছে কত, এফএস, কৃত কাজ হচ্ছে এফএস, হচ্ছে এ পর্যন্ত। তাহলে এখানে কি ছিল, একটা গতিশক্তি ছিল, এখানে গতিশক্তিটা বৃদ্ধি পাইলো। আমি যদি কোশ্চেন করি যে ভাই গতিশক্তি কেন বৃদ্ধি পাইলো, তুমি খুব সিম্পল অ্যান্সার দিব যে ভাই এখানে একটা কাজ করছেন, এই কাজের কারণে এটার কি গতিশক্তিটা বৃদ্ধি পাইছে। তো কাজ এবং শক্তি যদি একই ফর্মে বা একই রূপে থাকে, তাহলে আমি কি কাজের সাথে শক্তিকে যোগ করতে পারি, কাজের সাথে শক্তিকে যোগ করতে পারি, এন্ড এটা নিয়ে কিন্তু তোমার একটা উপপাদ্য আছে যে কাজ শক্তি উপপাদ্য, হ্যাঁ এটা করা যায়। তাহলে আমাদের এখানে গতিশক্তিটা কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি ছিল, তার সাথে আমি যদি কাজ যোগ করে দিই তাহলে আমি কি পাবো, হাফ এম ভি স্কোয়ারটা পাবো, বুঝছি, হাফ এম ভি স্কোয়ারটা পাবো। তো এইখান থেকে কি আমি হাফ এম ভি স্কোয়ার সমান কি এটা লিখতেই পারি, তাহলে হাফ এম ইউ স্কোয়ার প্লাস ডাব্লু, এটাই কি আমাদের অ্যান্সার, বুঝছি। সো জিনিসটা অনেক সিম্পল। আচ্ছা, আমরা পরেরটায় চলে আসি, যে শক্তির সবথেকে সাধারণ আছে, এটা আমরা পড়ছি অলরেডি একবার। আচ্ছা, তারপর এম ভরে একটি বস্তুকে 20 মিটার 30 মিটার 40 মিটার 50 মিটার উপরে রাখা হলো, কোন অবস্থানে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সব থেকে বেশি হবে, কোন অবস্থান থেকে বস্তুটি ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। খুবই ভালো একটা প্রশ্ন। দেখো আমাদের একটা বস্তুকে তুমি যদি উপর থেকে ছেড়ে দাও, হ্যাঁ একটা নর্মাল কেস চিন্তা করো, একটা বস্তুর ভর ধরো এম, তুমি এই উচ্চতা থেকে ছেড়ে দিলা, তাহলে এখানে কি বস্তুটার একটা গতিশক্তি লাভ করবে, বা এখানে কিন্তু একটা বেগ লাভ করবে, ঠিক না, এখানে একটা বেগ লাভ করবে, বেগের মান যত বেশি হবে গতিশক্তি তত বেশি হবে। তা তুমি যদি বেগের মান বের করো, তো তুমি বেগ লিখতে পারো কত, ভি স্কোয়ার সমান কত, ইউ স্কোয়ার প্লাস 2gh, ঠিক না, তাহলে ইউ তো জিরো কারণ ছেড়ে দিচ্ছি, তাহলে ভি স্কোয়ার সমান কত হবে, জিএইচ বা 2gh, ভি স্কোয়ার সমান কত হবে 2gh, 2 হ্যাঁ 2hg হয়ে গেছে না, একই ব্যাপার যদিও, 2gh, তাহলে ভি স্কোয়ার সমানুপাতিক কত হবে, এইচ হবে না, তাহলে এটা কি যত বেশি উচ্চতা থেকে পড়বে, যত বেশি উচ্চতা থেকে পড়বে কি বেগের মান কি তত বাড়বে। আর ভি স্কোয়ার কেন এটা লিখছে, ভি স্কোয়ার মানে হচ্ছে কি আমাদের ইকে, তাই না, তাহলে ইকে সমানুপাতিক এইচ, এভাবে তুমি চিন্তা করতে পারো, ইকে সমানুপাতিক এইচ, কারণ ইকে মানে কত, হাফ এম ভি স্কোয়ার, যেটা ভি স্কোয়ারের সমানুপাতিক সেটা কি ইকেরও সমানুপাতিক হবে। আবার তো এভাবে চিন্তা করতে পারতা যে এইখানে কি থাকবে, তার একটা বিভব শক্তি থাকবে, তাহলে তার বিভব শক্তি কি হবে, আস্তে আস্তে কি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, বস্তুর আর কি বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়ে যাবে, তাহলে গতিশক্তি কত হবে, এম জি এইচ, তাহলে ইকে সমানুপাতিক এইচ, তাহলে তাই সে যত বেশি উচ্চতায় আছে, তার গতিশক্তির মান এখানে আসার পরে তার গতিশক্তির মান হবে তা মানে তত বেশি আর কি। তাহলে যে একদম উপরে আছে তার বেগ সব থেকে বেশি হবে, তার গতিশক্তি হবে সব থেকে বেশি হবে, এর জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 50 মিটারটা, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 50 মিটার। আচ্ছা, 500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, বস্তুটিকে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পরে এর গতিশক্তি কেমন হবে। তাহলে এই যে আমাদের 0.5 মন্দনের কারণে 10 সেকেন্ড পর তার বেগ কি 5 কমে যাবে, তার বেগ কি হয়ে যাবে 5 কমে যাবে, কারণ ভি সমান ইউ মাইনাস এটি, আমি চিন্তা করতে পারি যে ভি সমান কত হবে, ইউ মাইনাস এটি, তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের 20 মাইনাস এ এর মান হচ্ছে 0.5 আর টি এর মান হচ্ছে 10, তাহলে এটা 5 আছে, তাহলে এটা হবে 15, তাহলে তার বেগ হয়ে যাবে 15 মিটার পার সেকেন্ড, তাহলে তার গতিশক্তি বের করব, তাহলে গতিশক্তি হচ্ছে ই কে সমান হাফ এম ভি স্কয়ার, সো হাফ এম এর মান হচ্ছে 500 আর বেগের মান হচ্ছে কত 15 তার স্কয়ার। ওকে, তাহলে এটা জাস্ট ক্যালকুলেটরের কাজ, তা 250 তার সাথে হচ্ছে 225 গুণ দিলে 56,250, ঠিক আছে, বা 2 পয়েন্ট বা 5 পয়েন্ট, আমি যদি এটা ইঞ্জিনিয়ারিং মোডে সায়েন্টিফিক মোডে নিয়ে আসি তাহলে 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। ওকে, তো আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা।
আচ্ছা পরেরটা, 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মানে 10 কেজি ভরের একটি বস্তুর উপরে গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলো, তাহলে তার বেগ কত হবে? তাহলে প্রথমে তার যে গতিশক্তিটা ছিল, হ্যাঁ আমরা এইভাবে চিন্তা করতে পারি, তুমি জাস্ট নর্মালি আমাদের ওই যে এটা পড়ছি না যে হাফ এম ইউ স্কোয়ার, তার সাথে কি আমি যদি একটা কাজ করে দিই, কাজ করি বা শক্তি অ্যাড করি, তাহলে কি তার বেগ হয়ে যাবে কত? হাফ এম ভি স্কোয়ার। এভাবে কিন্তু আমি কি করে ফেলতে পারি ইজিলি, এটা কিন্তু অনেক ইজি হবে। ওকে, একটু আগে কিন্তু এই জিনিসটা পড়ছি, দেখো একটু আগেই আমি ব্যাখ্যা করার সময় এই জিনিসগুলো পড়ছি। তো যেগুলো ব্যাখ্যা করব, এই যে এটা ব্যাখ্যা করছিলাম, তখন কি এই জিনিসটা অলরেডি পড়া হয়েছে যে বস্তুটার একটা গতিশক্তি আছে, সেখানে আমি আরো একটা গতিশক্তি দিচ্ছি বা একটা কাজ করছি বা আরো শক্তি দিচ্ছি, তাহলে তার গতিশক্তি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমি আদি গতিশক্তি প্লাস কৃত কাজ সমান কি শেষ গতিশক্তি লিখতেই পারবো। বুঝছি? ওকে, তাইলে আমরা এই ম্যাথের জন্য এই জিনিসটা যদি ইউজ করি আমাদের জন্য সহজ হবে, হ্যাঁ ক্যালকুলেশনে খুবই সহজ হবে। তাহলে প্রথমে তার গতিশক্তি হাফ এম, এম এর মান কত? 10, তার বেগ হচ্ছে কত? 5, 5 এর পর স্কয়ার, প্লাস এখানে আরো কি পরিমাণ শক্তি দিলাম? 20, 20 পরিমাণ কাজ করলাম, তাহলে হাফ, তার এম এর মান হচ্ছে কত? 10, তার বেগের মান কত হবে এটা আমরা জানতে চাইছি, আর বেগের মান কেমন জানতে চাইছি। তাহলে আমি 10 দ্বারা সবাইকে ভাগ করে দিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে 25 ভাগ 2, 10 দ্বারা যদি ভাগ করে দেই, আর এখানে থাকে কত? 2, আর এখানে থাকে হচ্ছে হাফ ইন্টু ভি স্কোয়ার। 10 দ্বারা যদি ভাগ করে দিলাম, এবার সবাইকে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা কত? 25 যোগ 4 সমান কত? ভি স্কোয়ার। সবাইকে 2 দ্বারা গুণ করে দিলাম, তাহলে ভি এর মান হচ্ছে কত? √29। ভি এর মান হচ্ছে কত? √29। সো √29 এর মান কত আসে? 5 পয়েন্ট সামথিং আসবে, 5.38। তাহলে 5.38 বা 39 আর কি, 5.39 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 90 কেজি ভরের একটি মোটরসাইকেল 50 কিলোমিটার পার আওয়ার বেগে চললে এর গতিশক্তি কত জুল হবে? তাহলে ফার্স্টে তুমি এইখানে যে অংশটুকু আছে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করে নিবে, ঠিক না? তাহলে এটার বেগ হবে হচ্ছে 50, আর আমরা জানি যে 3.6 দ্বারা ভাগ করলে এটা কি মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 50কে 3.6 দ্বারা ভাগ করবা, তাহলে এটা আসবে 13 দশমিক, ওকে এটা আসবে কত? 13.89, হ্যাঁ 13.89। তারপর হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তারপর হচ্ছে তার যে গতিশক্তি সমান কত? হাফ এম ভি স্কোয়ার। সো হাফ এম এর মান হচ্ছে কত আমাদের? 90, আর বেগের মান হচ্ছে 13.89 তার স্কোয়ার। এরপরে কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেটরটা তুমি ঠিক মতো ইউজ করতে পারছো কিনা সেটাই। হ্যাঁ, তার 90 ভাগ হচ্ছে 2, তাহলে এটা মান হচ্ছে কত আমাদের? 8680। 8680 দশমিক সামথিং। তো এই যে অ্যান্সার হচ্ছে কি আমাদের এ নাম্বারটা। আচ্ছা পরেরটা, 60 কেজি ভরের একজন দৌড়বিদের বেগ 7 মিটার পার সেকেন্ড হলে নিচের তাহলে তার গতিশক্তি কত হবে? আচ্ছা এগুলো এখন পারবা, হ্যাঁ এগুলো এখন পারবা, এগুলা খুব ইজি ম্যাথ, এগুলো বারবার আসছে বোর্ডে, এগুলো কিন্তু মানে এগুলো এগুলো পারতে হবে, ঠিক আছে? মানে দেখো তুমি কিন্তু অনেক কিছুই আছে তুমি পারো, বাট টাইমের মধ্যে পারো কিনা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ফিজিক্স আর ম্যাথ, ম্যাথ হায়ার ম্যাথ, এই তিনটা এক্সামে গিয়ে দেখবা টাইমের মধ্যে সলভ মানে শেষ করা একটু প্যারা হয়ে যায়। ম্যাথ হায়ার ম্যাথে সব থেকে বেশি এমনও হয় যে শেষে 2 মিনিট আছে, তুমি দেখবা যে 10টা এমসিকিউ তোমার মানে ফাঁকা থেকে গেছে, বা এখন তুমি দেখোই নাই 10টা এমসিকিউ। মনে করো তুমি 15টা এমসিকিউ তুমি সলভ করছো হায়ার ম্যাথে, হ্যাঁ 15টা এমসিকিউ সলভ করতে করতে তোমার 23 মিনিট চলে গেছে, তার বলবা 2 মিনিট আছে, তুমি দেখবা আরো 10টা তোমার মানে তুমি দেখোই নাই ওই কোশ্চেন গুলা, তখন দেখবা আন্দাজে দাগাই দিতে হচ্ছে, মানে কোনো ক্যালকুলেশন করার তুমি টাইম পাবা না। তো ফিজিক্সেও সেম জিনিসটা হয়, ফিজিক্সে তো অনেক কিছু থাকে খুব ইজিলি সলভ করে ফেলা যায়, এই জন্য ফিজিক্সে এই প্রবলেমটা একটু কম দেখা যায়। বাট অনেকের ক্ষেত্রে আমি শুনছি এমন যে ফিজিক্সে লেটসে প্রথম 20 মিনিটে সে হয়তো বা 12-13টা দাগাইছে, পরে 5 মিনিটে তাকে আরো 12-13টা দাগাইতে হবে, তখন সে আর ক্যালকুলেশন করার মতো টাইমই পাই না, হ্যাঁ অনেক প্যারা হয়ে যায়। তো এই জন্য আর কি তুমি হয়তো পারো, বাট তুমি ইন টাইমে পারো কিনা, তুমি কম সময়ে পারো কিনা এটা কিন্তু ইনশিওর করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, গতিশক্তির একক কি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তারপর 2 নাম্বার বলছে যে হচ্ছে টি ইজ ইকুয়াল টু কত? পি স্কয়ার বাই 2m। দিক আছে, সো দিক তো নাই, ঠিক না? এটা তো ভুল, কারণ গতিশক্তি স্কেলার রাশি। এটা তো আমরা পড়ছি একবার, এটা কি আমরা দেখছি? দেখো ইকে মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ইকে মানে হচ্ছে কত? হাফ এম ভি স্কয়ার, ঠিক না? আমি চাইলে কিন্তু এটাকে হাফ এম স্কয়ার ভি স্কয়ার বাই এম লিখতে পারি, লিখতে তো পারি, এটা জাস্ট সিম্পল ক্যালকুলেশন, কাটা গেলে আগলে ফিরে আসা যায়। এখন এটাকে এম ভি কে আমি ভরবেগ লিখতে পারি, তাহলে ভরবেগ স্কয়ার বাই এম লিখা যায়, তাহলে হাফ ভরবেগ স্কয়ার বাই কেম লিখা যায় না, বা পি স্কয়ার বাই 2m লিখা যায়। এখান থেকে এই জিনিসটা আসছে আর কি। তাহলে ইকে সমান কত?
মানে পি স্কয়ার বাই 2m কে লেখা যায়। সো 1 এবং 2 এই দুইটাই কি আমাদের সঠিক। আচ্ছা, কোন গতিশীল বস্তুর গতিশক্তি যদি 4 গুণ হয়, 4 গুণ হবে যদি বেগ দ্বিগুণ হয়, বেগ এবং ভর উভয় দ্বিগুণ হয়, 3 নম্বর হচ্ছে বেগ দ্বিগুণ এবং ভর যদি অর্ধেক হয়। আচ্ছা, এখানে শুধুমাত্র এক নাম্বারটাই সঠিক, ঠিক না? তাহলে দেখো কারো যদি বেগ দ্বিগুণ হয় তাহলে তার গতিশক্তি কিন্তু 4 গুণ হয়ে যাবে, কারণ আমরা জানি হচ্ছে ই কে সমান কত, হাফ এম ভি স্কয়ার। তো কোনো কিছু চেঞ্জ হইলো না, শুধুমাত্র বেগ দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ, আদার্স কোনো কিছু চেঞ্জ না হয়ে শুধুমাত্র যদি আমাদের বেগের মান, এই যে বেগের মান দ্বিগুণ হলে ইকে, এটা কি 2 এর পরিষ্কার দিলে কত 4 হয়, ইকে কি 4 গুণ হবে, এটা এক নাম্বার অ্যানসারটা আর কি, এটা হবে। 2 নম্বর বলছে বেগ এবং ভর যদি উভয় দ্বিগুণ হয়, তাহলে বেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি হবে 4 গুণ, ভর দ্বিগুণ হইলে গতিশক্তি আরো দ্বিগুণ, তাহলে 2 এবং 4 টোটাল 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এটা ভুল। 3 নম্বর বলছে বেগ দ্বিগুণ এবং ভর যদি অর্ধেক হয়, সো বেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি হবে 4 গুণ, ভর অর্ধেক হইলে গতিশক্তি অর্ধেক, তাহলে এখানে হাফ এখানে 4 কাটাকাটি করলে 2 গুণ, তাহলে গতিশক্তি থাকবে দ্বিগুণ, 4 গুণ হবে শুধুমাত্র এক নম্বরের জন্য সত্য, 2 এবং 3 কি আমাদের ভুল। আচ্ছা, তাহলে বলছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 101 গতিশক্তিতে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটি কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। আচ্ছা, সো এখানে তার যে গতিশক্তিটা ছিল সেটা হচ্ছে 101, তাহলে বেগের মানটা আমাকে বের করতে হবে। তো একদম সিম্পল, ইকে মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, ইকে মানে হচ্ছে কত, হাফ এম ভি স্কয়ার, এখান থেকে কি আমি বেগের মান বের করব। সো বেগের মান হবে 2 বাই এম, আর এখানে ভি এর পর স্কয়ার ছিল এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, সো 2 ইকে, ইকের মান কত 101 ভাগ হচ্ছে এম, এম এর মান হচ্ছে কত 50 গ্রাম, 50 গ্রাম, তাহলে গ্রামকে আবার 1000 দ্বারা ভাগ করে দিতে হবে তোমার। হ্যাঁ, তাহলে ফার্স্ট এতটুকুর কাজ করে নিবা, বুঝছো? 50 কে 1000 দ্বারা ভাগ করে নিলে আসে, এটা হচ্ছে 0.05, এটা হচ্ছে 0.05। এবার তুমি উপরে মানটা বসাবা, রুট ওভার দিবা, তারপর 2 গুণিত 101 তুলবো, আর নিচে অ্যানসারটা বসাই দিবা, 63 দশমিক কত আসে, 500 এর মতো আসে, সেখানে অপশনটা নাই। আচ্ছা, এটাকে 10 জুল হইতো কিনা, আচ্ছা 1 মিনিট জাস্ট, হ্যাঁ আমি একটু ইয়া করি, এটা তো 10 জুলও হইতে পারতো। আচ্ছা, সো উপর হচ্ছে 20 লিখি আর নিচে হচ্ছে 0.05, 20 আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ভুল দেয়া আছে, বুঝছো? এই যে কিছু কিছু সময় টাইপিং মিস্টেক হয়ে যায়, তো এটা 10 জুল হবে, এটা হবে কত 10, এটা যদি 10 হয় এই টোটাল অ্যান্সারটা আসে কত 20, ও 20 জুল তো না, এটা কি বেগ বের করছে না, তাহলে 20 মিটার পার সেকেন্ড, আমার অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা আচ্ছা, আমরা এমন যদি হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি আসার কথা। হ্যাঁ, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা সঠিক। আমরা পরের পেজটাকে ইয়া করে দিই, ডিলিট করে দিই, যেন কনফিউশন না হয়। আচ্ছা, এটা কেন করলাম, কারণ আমি আসলে শিওর না যে এই ডাটাটা ঠিক কিনা, বাট এটা যদি আমি 10 ধরে করি, তাহলে উপরে আসে 20 আর নিচে আসে হচ্ছে 0.05, মানে 50 গ্রাম মানে 0.05, এটা যদি টোটাল অ্যান্সার বের করি তাহলে 20ই আসে। হ্যাঁ, সো আমরা 20 দাগে আর বের করে ফেলছি, আমরা ম্যাথ বুঝলেই হইলো, আর কিছু লাগে না আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা পরেরটায় আসি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেম প্রশ্ন আর কি, এখানে এটা হচ্ছে আমাদের 10 জুল হবে। আচ্ছা, সো এখানে কি বলছে, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটার বেগ কত হবে। তাহলে আমি একটু আগে একটা ম্যাথ করছিলাম না, এখানে কি পাইছিলাম যে 20 মিটার পার সেকেন্ড বেগে এটাকে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে, ঠিক তো? তো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, তো এটা হচ্ছে যখন প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করবে, টোটাল দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ কত হবে সেটাকে আমাকে বের করতে বলছে। তাহলে টোটাল কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে ফেলি, তো সেটা হবে কি আমাদের সর্বোচ্চ উচ্চতা। ওকে, সো টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে 20, আদি বেগ হচ্ছে 20 তার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 ইনটু জি এর মান 9.8। সো আমাদের এখান থেকে এটা মান পাবো আর কি আমরা, যে 20 স্কয়ার ভাগ হচ্ছে 19.6, এটা মান হচ্ছে 20.4 মিটার। এদিকে সর্বোচ্চ এই পরিমাণ হাইটে উঠবে। সো ইউ এর মান 20 কিভাবে পেলাম, এই যে আগের ম্যাথ থেকে, ঠিক না? সো এখানে ইউ এর মান হচ্ছে কত, 20 মিটার পার সেকেন্ড, ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড। এটা কই থেকে পাইছি, যে এখান থেকে পাইছি, হ্যাঁ এখান থেকে পাইছি, হ্যাঁ যে 10 জুল আর কি। ওকে, এরপরে সে অর্ধেক দূরত্ব যখন অতিক্রম করবে, তাহলে এইচ এর মান হচ্ছে আমাদের 20.4, আর অর্ধেক মান হচ্ছে 10.2 মিটার। তো 10.2 মিটার অতিক্রম করার পর তার বেগ কত হবে, ভি স্কয়ার সমান লিখতে পারি কত, ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ। সো শেষ বেগের মান, সরি আদি বেগের মান হচ্ছে 20 মাইনাস 2, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 10.2
2। তো এখান থেকে যে ভ্যালুটা পাবো তাকে রুট করে দিলে কিন্তু আনসার চলে আসবে। তো 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10.2 যা আসে তারে রুট ওভার অ্যান্সার। তাহলে এটা মানে 14.14। 14.14। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত? সি নাম্বারটা। ওকে, এটা হচ্ছে অ্যান্সার কত? সি নাম্বারটা। ওকে, পরেরটা আসি যে সি অবস্থান বস্তুটি বেগ কত। তাহলে দেখো আমাদের এখান থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে সি অবস্থান, মানে যেখানে ভূমি স্পর্শ করছে। তাইলে আমাদের এসি এই টোটাল দূরত্ব হচ্ছে 122.5 মিটার। তো 122.5 মিটার পরে তার বেগ কত হবে? আমরা লিখতে পারবো ভি সমান হবে কত? রুট ওভার 2gh, ঠিক না? রুট ওভার 2gh। তো এটা মান বের করলে কি অ্যান্সার চলে আসবে। এগুলো ইজি, এগুলো আমি স্কিপ করি। আচ্ছা, এইখানে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা আমরা এবার অ্যান্সার করা ট্রাই করি। এখানে কি বলছে যে পি বস্তুটির, এই যে পি বস্তুটা যাকে ফেলে দেওয়া হচ্ছিল, বি অবস্থানে বেগ হচ্ছে 28.289 মিটার পার সেকেন্ড কিনা। তাহলে এইখানে তার যে বেগ এটা হচ্ছে আমাদের 28.289, এটা হবে কিনা সেটাকে আমাকে চেক করতে হবে। তো বি অবস্থানে কি হয়েছে, গতিশক্তিটা হচ্ছে আমাদের এ অবস্থানে গতিশক্তির কত? 1/3। বি অবস্থানে যে গতিশক্তি সেটা হচ্ছে এ অবস্থানে গতিশক্তি 1/3। এ অবস্থানে তো তার কোনো গতিশক্তিই নাই, ঠিক না? তাহলে এইখানে কিছু একটা ভুল বলছে। হ্যাঁ, এইখানে কিছু একটা ভুল বলছে, কারণ এই অবস্থানে তার কোনো গতিশক্তি নাই, কারণ এখানে তার বেগের মান হচ্ছে 0, গতিশক্তি 0। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব এবি হচ্ছে 40.83 মিটার। এই দূরত্বটা 40.83 মিটার, এটা বের করার জন্য তোমার এইখানে কোন একটা মানে ডাটা তোমার থাকা লাগতো। আমাদের এখানে প্রশ্নের মধ্যেই এই ডাটাটা কিছু একটা মানে ভুল আছে আর কি। হ্যাঁ, এই ডাটাটা কিছু একটা ভুল আছে, এইখানে কিছু একটা অন্য কিছু হইতো। তো এইখানে আমরা আর বি বিন্দুতে বিভব শক্তি হচ্ছে 1/3 অফ হচ্ছে সি বিন্দুতে গতিশক্তি। এখানে হচ্ছে অ্যান্সার 1 এবং 2। তাইলে অ্যান্সার 1 আর 2 যদি হয় তাহলে আমাদের এইটা সঠিক, এইটা সঠিক। তাহলে বি অবস্থানের যে বেগ এটা হচ্ছে 28.289 যদি হয়, এখানে সম্ভবত এমন হবে যে বি অবস্থানের গতিশক্তি হচ্ছে 1/3 অফ সি অবস্থানের গতিশক্তি, এমন হইতে পারতো। হ্যাঁ, এটা দিয়ে আমরা করে দেখি। হ্যাঁ, যে বি অবস্থানের যে গতিশক্তিটা কি সি অবস্থানের গতিশক্তির কত? 1/3। এটা দিয়ে আমরা করে দেখতে পারি। আচ্ছা, তাহলে এটা দিয়ে যদি আমরা করে দেখি তাহলে বি অবস্থানে যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ এম ভি বি স্কোয়ার। এটা হচ্ছে 1/3 অফ সি অবস্থানের গতিশক্তি, এটা হচ্ছে হাফ এম ভি সি স্কোয়ার। এম এম কাটা চলে যাবে হাফ। এটা হচ্ছে, এটা একটা ভুল লিখছে তাই না? এখানে হচ্ছে আমাদের একটা 1/3 হচ্ছে সূত্রের, মানে এই সমীকরণের একটা হাফ হচ্ছে কিসের আছে? সূত্রের আছে। হাফ হচ্ছে সূত্রের, সো এই হাফের সাথে এই হাফ কাটা চলে যাবে। তাহলে ভি বি স্কোয়ার সমান লিখতে পারবো 1/3 ইন্টু ভিসি স্কোয়ার। সো ভিসি স্কোয়ার সমান কি লিখতে পারবো? 2gh, 2g টোটাল এইচ টুকু, ঠিক আছে? সো এখান থেকে আমরা ভিবির মান বের করতে পারি। তো এটা হচ্ছে রুট ওভার 1/3 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে কত? 122.5 মিটার। 122.5 মিটার, 122.5 মিটার। এটা বের করে দেখে আসলে অ্যান্সারটা মিলে কিনা। এটা হচ্ছে 2/3 ইন্টু 9.8 ইন্টু 122.5 যা আসে তার রুট করে দেখি। রুট করলে আসে হচ্ছে 28.29। হ্যাঁ, তাহলে এই যে ঠিকই বলছে আর কি, এটা সি অবস্থানে হবে। হ্যাঁ, তো এই যে 28.29 মিটার পার সেকেন্ড। কারণ আমরা যেটা গেস করছিলাম সেটা সঠিক, যে এটা হবে সি অবস্থানে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সি অবস্থান। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের এই অবস্থান না, এটা ভুল। এটা হচ্ছে আমাদের সি অবস্থান, সি অবস্থান। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে সি। ওকে, দেন পরেরটা আসি। তাইলে একটা তো গেল আর কি, এটা অ্যান্সার হইলো। পরেরটা বলছে অতিক্রান্ত দূরত্ব এবির মানে কত? 40.83 মিটার কিনা। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটুকু এটা কি 40.83 মিটার কিনা, এটাকে আমাকে বের করতে হবে। তো আমি এখানকার কি বেগের মান জানি, বেগের মান জানি। এখানকার আদি বেগের মান কত? 0। তাহলে আমি ইজিলি এই সূত্রটা ইউজ করতে পারি যে ভিবি স্কোয়ার সমান হচ্ছে ভিএ স্কোয়ার প্লাস 2gh অফ এ বি, ঠিক না? সো আমি এটা বের করতে যাচ্ছি। এটার মান আমি জানি, এটার মান হচ্ছে 28.29 তার স্কোয়ার। এটা মান হচ্ছে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এই দূরত্বটুকু আমার দরকার, এইচ এ বি দরকার। সো এইচ এ বির মানকে আমি বের করে ফেলতে পারি, খুবই ইজি, ঠিক না? 28.29 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। ওকে, সো এটা মান আছে হচ্ছে 40.83। হ্যাঁ, 40.8। তাহলে আমাদের যেটা এখানে 2 নাম্বার যেটা সেটাকে আমাদের সঠিক। হ্যাঁ, 3 নাম্বারটা বলছে বি বিন্দুতে বিভব শক্তি 1/3 অফ সি বিন্দুতে গতিশক্তির কেনা।
এইখানে যে বিভব শক্তি এটা আসলে কতটুকু হবে? তাহলে এখানকার গতিশক্তি হচ্ছে 1/3 অফ সি বিন্দুর গতিশক্তি। তাহলে এখানকার বিভব শক্তি, আচ্ছা সি বিন্দুতে আচ্ছা তাহলে ভালো মতো বুঝো, সি বিন্দুতে শুধুমাত্র একটাই শক্তি না, সি বিন্দুতে শক্তিতে একটাই গতিশক্তি। তাহলে সি অবস্থানের গতিশক্তি বা মোট শক্তি যদি আমি বলি আর কি, মানে বি অবস্থানে গতিশক্তি হচ্ছে 1/3 অফ মোট শক্তি। এটা কি ভুল হবে বলা? ভুল হবে না তো, কারণ সি অবস্থানের যে গতিশক্তি এটা কি মোট শক্তি না? তাহলে বি অবস্থানে গতিশক্তি হচ্ছে মোট শক্তির 1/3। তাহলে বি অবস্থানে বিভব শক্তি কত হবে? মোট শক্তির 2/3। বুঝছে? তাহলে বি অবস্থানে আমাদের কি বিভব শক্তি যদি আমি বের করতে চাইতাম সেটা হয়তো মোট শক্তির 2/3। বুঝছে? তাহলে আমাদের এই যে এটা যে বলছে যে 1/3 হবে সি বিন্দুতে গতিশক্তির বা মোট শক্তির, এটা ভুল, এটা 2/3 হবে। এর জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 2। বুঝছে? অ্যান্সার হচ্ছে 1 আর 2। আচ্ছা, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়লো, পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উঁচুতে, বিভব শক্তি এবং গতিশক্তির অনুপাত কত? একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, এখন এটা হচ্ছে 20 মিটার, টোটাল হচ্ছে 20 মিটার উচ্চতা থেকে পড়ছে। তাইলে এটা হচ্ছে এই বস্তুটার পড়ার ঠিক 5 মিটার সামনে, হ্যাঁ, ভূমি থেকে 5 মিটার, এই যে এই হাইটটুকু 5 মিটার, এই হাইটটুকু যদি 5 মিটার হয়, এখানে গতিশক্তি এবং বিভব শক্তি কত এবং তাদের অনুপাতটা আসলে কত? আমাদের বিভব শক্তি বের করা খুবই ইজি আমার জন্য। বিভব শক্তি বের হচ্ছে এম জি এইচ এর মান কত? 5। হ্যাঁ, আর মোট শক্তি যদি আমি বের করি, মোট টোটাল, তাহলে সেটা হবে কত? এই জায়গার কি বিভব শক্তিটাই কি আমাদের মোট শক্তি। এখানকার যে বিভব শক্তি, এই জায়গাতে যে বিভব শক্তি এটাকে আমরা মোট শক্তি। তাহলে বিভব শক্তি কত হবে? এম জি, এই টোটালটা হচ্ছে কত? 20। বুঝছি? তাহলে এটা কিন্তু মোট শক্তি আবার, হ্যাঁ, মোট শক্তি হচ্ছে mg20, আর এই জায়গার যে বিভব শক্তি সেটা কত? ইপি সমান mg5। তাহলে গতিশক্তিটা কত হবে? mg15। এখন তুমি যদি ভাগ করে দাও, আমার চাইছে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত, ইপি আর ইকের অনুপাত চাইছে আমার, ভাগ করে দাও। এটাকে এটাতে ভাগ করে কত দিলে থাকে? 1/3 থাকে। বুঝছিস? অ্যান্সার হচ্ছে কত? বি নাম্বারটা। হ্যাঁ, খুবই ইজি কিন্তু দেখো। বাট তুমি যদি এখানে গতিশক্তি বের করতে চাও তাহলে একটু প্যারা হয়ে যাবে। গতিশক্তি বের করতে গেলেও পারবা, এমন না যে পারবা না। কারণ এটা কি হবে? তুমি যে হাফ এম ভি স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার প্লাস 2g এইচ এর মান কত বসাবা? 15 বসাবা। যে তুমি গতিশক্তি বের করতে পারো, বিভব শক্তি বের করতে পারো। বাট এটা কি ইজি না? জাস্ট মাথার মধ্যে। আমি যদি ম্যাথটা নাও করতাম না, আমি বলে দিতে পারতাম, ঠিক কিনা বলো? কারণ এই জায়গাতে যে মোট শক্তিটা, সেখানে কি শুধুমাত্র বিভব শক্তি আছে। তাহলে এই জায়গার বিভব শক্তি কত? mg20, এইচ এর মান 20, এখানে হচ্ছে mg5, তাহলে mg15, এটা কি গতিশক্তি আকারে থেকে যাবে। তাহলে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত কত হবে? mg5/mg15, mg কাটা গেলে 5/15 মানে কত? 1/3। তাহলে অ্যান্সার হচ্ছে 1:3। বুঝছি? সো এই জিনিসগুলো কিন্তু ইজি, এন্ড এগুলো কিন্তু আমাদের মানে পারতে হবে আর কি। আচ্ছা, নিচের কোনটি বিভব শক্তির মাত্রা? এগুলো স্কিপ করছি কারণ এগুলো সহজ। আচ্ছা, নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক? স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, তাই না? সূত্র কি? এফ সমান হচ্ছে কে এক্স। আমি যদি বলি স্প্রিং বল, যদি বলি তাহলে স্প্রিং বল হচ্ছে কত? -kx। তো বলো কিছু, যে কোনো একটা থেকে আসলেই হইলো আর কি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি আসি, তাইলে কে সমান কত হবে? f/x, তাই না? আচ্ছা, আমি একটু এদিকে লিখি। এখান থেকে আমি তাই কি লিখতে পারি? কে সমান কত? f/x। তাহলে বলের একক হচ্ছে নিউটন, এটা একক কত? মিটার, নিউটন পার মিটার। তো দেখো নিউটন পার মিটার আছে, হ্যাঁ আছে, এই যে আনসার। নিউটন পার মিটার থাকলে কি এটা কি অ্যান্সার? যদি না থাকতো নিউটনকে ভাঙাইতাম। যেমন এরকমও হইতে পারতো যে নিউটন নাই, এফ সমান কত? এম এ। লেটস যদি চিন্তা করো, এম এ যদি চিন্তা করো, তাহলে এটা কত হইতে পারে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পার মিটার। তো মিটার কাটা গেলে কেজি পার সেকেন্ড, এককটা কি? সরি, কেজি পার সেকেন্ড স্কোয়ার। এভাবে কি থাকতে পারে? এভাবে কি থাকতে পারে কিনা? অবশ্যই পারে। এরকম যদি থাকে সেটাও কি আমরা, ওইটা কি অ্যান্সার হবে? এটাও অ্যান্সার, নিউটন পার মিটার অথবা কেজি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেন নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক নয়? তাহলে এই যে দেখো, নিউটন পার মিটার এটা একক, কেজি পার সেকেন্ড স্কয়ার এটা একক। এই দুইটার মধ্যে একটা হবে না, তাই না? এটা হবে না, এটা বোঝা যাচ্ছে। এটা কি কেজি পার সেকেন্ড স্কয়ার হইতো, ইনভার্স আছে, এটা হবে না।
তো জুল পার মিটার কিউব এটা কেমনে একক হইলো, এটা কি এবার বুঝতে হবে না যে জুল পার মিটার কিউব আবার কেমনে একক হইলো। দেখো তো আমরা এটাকে যদি কে সমান কে যদি আরো যদি ভাঙাই এফ বাই এক্স তো পাইলাম, হ্যাঁ এফ বাই এক্স তো পাইলাম। জুল পাবা তুমি যদি শক্তির ফর্মে নিয়ে আসতে পারো, ঠিক না, শক্তিতে যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি জুল পাবা। তাহলে এফ সমান তুমি কি লিখতে পারো, ডাব্লু বা এস লিখতে পারো না, ডাব্লু সমান এফ এস, তাহলে এফ সমান কি তুমি ডাব্লু বা এস লিখতে পারো। ধরো তুমি এরকম লিখলে আর কি, হ্যাঁ, বা তুমি হচ্ছে স্প্রিং এ যে বিভব শক্তির সূত্র আছে বা স্প্রিং এর যে শক্তির সূত্র সেখান থেকে আসো, ই সমান কত হাফ কে এক্স স্কোয়ার, ই সমান কত হাফ কে এক্স স্কোয়ার। সো তুমি যদি কে এর মান বের করো, কে সমান কত হবে 2e বাই এক্স স্কোয়ার, তাহলে এটার একক কি জুল, এটার একক কি মিটার স্কোয়ার, তাহলে জুল পার মিটার স্কোয়ার এটা কি একক পাবাই তো, বুঝছো, এভাবে কি একক কি তুমি পাবা জুল পার মিটার স্কোয়ার। সো অনেক ভাবে আসলে অনেক ফর্মে আসলে থাকে, তাই বুঝতে পারছো যে জুল পার মিটার স্কোয়ার যেটা সি নাম্বারে সেটা কি আমাদের অ্যান্সার। আচ্ছা পরেরটা আসি, একটি বস্তু টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, টান টান করে আসি, ঠিক না। সো টান টান যদি থাকে তাহলে এটা কি অবশ্যই কি বিভব শক্তি জমা থাকবে, হ্যাঁ তাদের মধ্যে কি বিভব শক্তি জমা আছে। একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা হয়, বিভব শক্তি জমা হয়। এগুলা তো ইজি প্রশ্ন অনেক। আচ্ছা এটা এটা ভুল দেয়া আছে, এটা বিভব শক্তি, ঠিক আছে, কোন শক্তি জমা হয়, বিভব শক্তি কি জমা হয়। আচ্ছা 10 কেজি ভরে একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবকের মান অনেক হচ্ছে, সেটি কতটুকু সংকুচিত হবে। তাইলে একটা বস্তু যদি স্প্রিং এর উপর এসে পড়ে, ঠিক আছে, একটা বস্তু যদি স্প্রিং এর উপর এসে পড়ে, তাহলে এই যে বস্তুটা যখন স্প্রিং এর এসে মানে উপরে এসে যখন পড়বে তখন দেখা যাচ্ছে স্প্রিংটা কি কিছুটা সংকুচিত হয়ে যাবে, লেটস সে এতটুকু গিয়ে সংকুচিত হয়ে গেল। এই বস্তুটা এখানে কি আছে, একটা গতিশক্তি আছে হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তিটা স্প্রিং এর মধ্যে কি হিসেবে জমা থাকবে, বিভব শক্তি হিসেবে কি জমা থাকবে, সেই বিভব শক্তিটা কত, হাফ কে এক্স স্কোয়ার। তাইলে এই যে বস্তুর গতিশক্তি স্প্রিং এর বিভব শক্তিতে মানে বিভব শক্তি রূপে চলে আসবে, বস্তুর গতিশক্তি হয়ে যাবে কি স্প্রিং এর বিভব শক্তি, সেই দুইটা হচ্ছে সমান। বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার স্প্রিং এর মধ্যে গতিশক্তি স্প্রিং এর বিভব শক্তি হিসেবে জমা থাকবে, বস্তুর গতিশক্তি স্প্রিং এর বিভব শক্তি হিসেবে জমা থাকবে। হাফ হাফ কাটা গেল, এক্স এর মান আমি বের করব, সো এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে এম ভি স্কোয়ার, ওকে এম ভি স্কোয়ার বাই কে, এই পুরোটার পর রুট, তার মানে হচ্ছে রুট ওভার এম বাই কে ইন্টু ভি। তাহলে এই যে এখানে মান বের করে ফেলবা, এম এর মান কত 10 আর কে এর মান তো অনেক বড়, একের পরে কয়টা শূন্য, 1 2 3 4 5, পাঁচটা শূন্য, 1 2 3 4 5, আর ভি এর মান কত 10, ভি এর মান হচ্ছে 10। একটা সামনে একটা কাটলে চারটা থাকে, চারটা রুট করলে দুইটা থাকে, তাহলে এটা 0.1 আসবে যদি ভুল না করি। আচ্ছা আমি করে ফেলি ক্যালকুলেটরে, 10 আর নিচে হচ্ছে একের পরে পাঁচটা শূন্য 3 4 5, যেটা আসলো তার রুট করলাম তার সাথে 10 গুণ করলাম, হ্যাঁ 0.1 আসবে, সেটা হচ্ছে কত 0.1 মিটার, এই যে 0.1 মিটার। বুঝছি ম্যাথ কিন্তু সহজ, ম্যাথগুলো সহজ আছে। আচ্ছা পরেরটায় আসি, 20 কেজি ভরের একটি বস্তু 5√2 বেগে স্প্রিং এর উপর পতিত হলো, স্প্রিং ধ্রুবকের মান 1 × 10⁵, তাহলে সেটি কতটুকু সংকুচিত হবে। একই প্রশ্ন না, একটা বস্তু স্প্রিং এর উপর এসে পড়ছে, স্প্রিং সংকুচিত হবে কতটুকু হবে, এটি কেমন জানতে চাইছে, প্রশ্ন তো সেমই, হাফ এম ভি স্কোয়ার সমান কত দাঁড়াবে, হাফ কে এক্স স্কোয়ার, বের করবো এক্স এর মান, এক্স এর মান দাঁড়াবে রুট ওভার এম বাই কে ইন্টু ভি। এম এর মান কত 20 কেজি, এম বাই কে, কে এর মান কত 10⁵, 1 × 10⁵ বা 10⁵ থাকা একই কথা, আর ভি এর মান কত বেগে 5√2 বেগে, 5√2 বেগে। বুঝছিস এটা হচ্ছে বেসিক্যালি সেমই, তাহলে এখানে একটা √2 পাবা, √2 মানে আগে 0.1 পাইছিলে এখন 0.2 পাবা, তুমি ক্যালকুলেটর সলভ করে নিও আর কি, দেখো এটা অ্যান্সার কত পাবা 0.2 পাবা। আচ্ছা এটা কি হইলো, ও আচ্ছা এখানে 5 আছে তাই না, ঠিক আছে, আচ্ছা 5 আছে যেহেতু, হ্যাঁ মানে 5 × 2 = 10, ঠিক আছে 0.1ই হবে, সরি আগের বার তো 10 ছিল, এখন 5√2 আছে আর এখানে হচ্ছে একটা √2 পাবো আগের বারের তুলনায়, কারণ এটাকে আমি 10√2 লিখতে পারি, 10√2 মানে 10 2 লিখতে পারি, 10 × 2 রুট আছে যেহেতু √2 বাইরে চলে আসলো, সেটা 10, আর এখানে 10/10⁵, সাইডটা কাটালে 10⁴ থাকে, রুট করে দিলে 10⁴ থাকে, সো 10/100 মানে 0.1। আচ্ছা ঠিক আছে।
5 কেজি ভর একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? তো তোমরা জানো যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। আর আমার কিন্তু একটা শর্টকাটও আছে, তাই না, যে একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে যে কোন উচ্চতায় কোনটার কত গুণ হবে। বাট এখানে প্রশ্নটা কিন্তু উল্টা। এখানে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারছি আমি, একটা বস্তুকে ফেলে দিলে যেটা ওইটা কিন্তু শর্টকাট আছে, এবার উপর দিকে ছুঁড়ে মারার জন্য এটা কিন্তু শর্টকাট নাই, এটা কিন্তু করে করে যাইতে হবে আর কি। তো উপর দিকে যখন ছুঁড়ে মারছি কোন উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক হবে, তাইলে মনে করো এইচ উচ্চতায়, হ্যাঁ ধরে নিলাম এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় কি হবে বিভব শক্তি হবে, এইচ উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক, গতিশক্তির অর্ধেক। তাইলে বিভব শক্তি কত? এম জি এইচ, এম জি এইচ। আর গতিশক্তি কত? হাফ এম, হাফ এম এখানে ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার সমান কি লিখতে পারি? ইউ স্কোয়ার মাইনাস 2gh লিখতে পারি। সো এখানকার এইচ কি সমান? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ এখানকার এইচ মানে কি? ভূমি থেকে উচ্চতা, আর এখানকার এইচ মানে গতিক্রান্ত দূরত্ব। তাহলে ভূমি থেকে যে পরিমাণ উচ্চতায় উঠবে সেটাই গতিক্রান্ত দূরত্ব হবে। বাট আমাদের যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে সেখানকার কিন্তু দুইটা এইচ কিন্তু সেম হয় না। কারণ কি? আমাদের যখন আমি বিভব শক্তি যখন হিসাব করি তখন সবসময় আমাকে নিতে হয় কি ভূমি থেকে উচ্চতা, আর গতিশক্তির ক্ষেত্রে নিতে হয় কি অতিক্রান্ত দূরত্ব, গতিশক্তির ক্ষেত্রে নিতে হয় অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রে কিন্তু দুইটা সেম না, এই ক্ষেত্রে এইচ প্রাইম কি না সেম না, দুইটা সেম না। বাট এই ক্ষেত্রে দুইটাই কিন্তু সেম, এই সিচুয়েশনে দুইটাই কি সেম। কারণ আমার যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটাই কি আমার ভূমি থেকে উচ্চতা, বুঝছো? এখানকার এইচ হচ্ছে কি বেসিক্যালি সেম। কাটা দিয়ে দিবা, এম কাটা চলে যাবে, হ্যাঁ। তো এম যদি কাটা যায় জাস্ট 2 এর পাশে গুণ দিয়ে দাও, তাহলে এটা হবে কত? 2gh, এটা হবে ইউ স্কোয়ার মাইনাস 2gh, ঠিক না? এম কাটা দেওয়ার পরে সো 4gh হয়ে যাবে। আমাকে আসলে বের করতে হবে এইচ এর মান। সো এইচ এর মান হবে কত? ইউ স্কোয়ার বাই 4g, ইউ স্কোয়ার বাই 4g হবে। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে আমাদের 50 বাই হচ্ছে 4 ইন্টু 9.8। আমরা মান বের করে ফেলতে পারি, এটা হচ্ছে 50 স্কোয়ার ভাগ হচ্ছে 4 ইন্টু 9.8, তাইলে এটা হচ্ছে 63.77 বা 78, 63.78। ওকে, অ্যান্সার মিলছে তো না? বি নাম্বারটা অ্যান্সার, বি নাম্বার। আচ্ছা এখানে এটাও ভুল দেয়া আছে, ঠিক না? আচ্ছা আমরা কি কোথাও ভুল করছি নাকি? একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড উপর দিকে ছুড়ে দিলে কোন উচ্চতায় এর বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক? বিভব শক্তি হচ্ছে হাফ ইন্টু গতিশক্তি, বিভব শক্তি mgh, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান কত হবে? ইউ স্কোয়ার মাইনাস 2gh। সো এখানে আমার এম এর সাথে এম কাটা গেল, 2 এর পাশে গুণ হলো 2gh, আর এখানে হচ্ছে আমার এম কাটা চলে গেছে, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। সো এই 2gh এর পাশে গুণ যোগ হয়ে যাবে, এটা হবে 4gh। সো 4g ভাগ হয়ে গেল, সো অ্যান্সার ভুল। হ্যাঁ, যদি আমি ভুল না করি তাহলে এটা অ্যান্সার ভুল, এটা হবে কত? আমাদের বি নাম্বারটা। আচ্ছা পরেরটা, একটি বস্তু ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলাম, তাহলে কি হবে? ভূমি থেকে উঠে একটা টেবিলে গিয়ে রাখলাম, টেবিলে যদি রাখি তাহলে তার একটা বিভব শক্তি জমা হবে। এই বিভব শক্তির কিসের সমান হবে? ভূমি থেকে উঠাইতে আমার কাজ করতে হয়েছে, কাজের সমান হবে। তাহলে অ্যান্সার কি? আমাদের কৃতকাজ সমান কি হবে? বিভব শক্তি, ঠিক না? কৃতকাজ সমান কি হবে? বিভব শক্তি। আচ্ছা পরেরটা আসি। এইখানে আমার এ বি দুইটা বস্তু মানে বিন্দু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি ভূমি থেকে 60 মিটার টোটালটা, এটা হচ্ছে 40 মিটার। হচ্ছে এই বিন্দুতে গতিশক্তি বি বিন্দুতে গতিশক্তির থেকে বেশি। তো এই বিন্দুতে গতিশক্তি কত? বস্তু কি কোন দিক থেকে কোন দিক পড়ছে এটা বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা না বোঝা গেলে অসুবিধা নাই, নিচ থেকে যদি উপরে উঠে এখানে কি গতিশক্তি 0, উপর থেকে যদি নিচেও নামে তাও এখানে কি গতিশক্তি 0। এই বিন্দুতে যে গতিশক্তি এটা তো 0, তাহলে এটা তো ভুল কথা প্রথমেই। এই বিন্দুতে গতিশক্তি কম বি বিন্দু গতিশক্তি থেকে, এটা সত্য কথা, এই বিন্দুতে কম, এখানে তো 0 আসলে গতিশক্তি। আচ্ছা 3 নম্বর বলছে এই বিন্দুতে গতিশক্তি বি বিন্দু গতিশক্তি সমান। আচ্ছা এটাও ভুল, বুঝলাম না। আচ্ছা এই বিন্দুতে গতিশক্তি আর বি বিন্দুতে গতিশক্তি সমান, এটা কেমনে সম্ভব আসলে? তো এটা শুধুমাত্র 2 নম্বরটা সঠিক। হ্যাঁ এখানে কি দেয়া আছে? আচ্ছা এগুলো হচ্ছে শুধু 2 নম্বরটা সঠিক, কেমন? আচ্ছা পরেরটা, গাছ থেকে আম নিচের দিকে পড়তে থাকলে গতিশক্তি বৃদ্ধি পাই, বিভব শক্তি হ্রাস পায়, এন্ড বলছে মোট শক্তি অপরিবর্তিত থাকে। তিনটাই কিন্তু সঠিক। একটা বস্তু উপর থেকে নিচের দিকে যদি পড়ে আস্তে আস্তে তার বেগের মান বাড়বে, বেগের মান বাড়া মানে গতিশক্তি বাড়া। হাইট কমছে মানে ভূমি থেকে উচ্চতা সেটাকে আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে ভূমি থেকে উচ্চতা যেটা এটাকে আস্তে আস্তে কমে যাচ্ছে, বিভব শক্তি কমে যাচ্ছে। বাট মোট যে শক্তি সেটা কি সমান।
আমাদের অ্যান্সার হচ্ছে তিনটাই, 1 2 3। আচ্ছা পরেরটা, 500 সেন্টিমিটার উপর থেকে 500 সেন্টিমিটার মানে তুমি যদি 100 দ্বারা ভাগ করো তো 5 মিটার পাবা বেসিক্যালি। হ্যাঁ, এখানে আমাদের এই যে 500 সেন্টিমিটার হচ্ছে বেসিক্যালি কত, 5 মিটার। 5 মিটার উপর থেকে বস্তুটি মাটিতে পড়লে 4.12 সেকেন্ড সময় লাগলো, উল্লেখিত অবস্থানে সঞ্চিত শক্তি কত? আচ্ছা, এখানে একটা 20 গ্রামের ভরের বস্তু পড়ছে। বস্তু মাটিতে পড়তে কত, 4.12 সেকেন্ড সময় লাগছে, উল্লেখিত অবস্থানে সঞ্চিত শক্তি কত? আচ্ছা আমি এটা না বুঝলাম না, বস্তুটার সঞ্চিত শক্তি চাইছে, এখানে ভর দেয়া নাই, আমাদের একটা উচ্চতা দেয়া আছে এন্ড আমাদের একটা টাইম দেয়া আছে, বলছে বস্তুটি উল্লেখিত অবস্থানের সঞ্চিত শক্তি কত? আচ্ছা, এটার পড়তে টাইম দেয়া আছে 4.12 সেকেন্ড। তো শুধুমাত্র, ও আচ্ছা এটা ভর তো এখানে দেয়াই আছে, সরি ভর তো দেয়াই আছে, সেখানে হাইটের মান দেয়া আছে কত, 5 মিটার। হ্যাঁ, সঞ্চিত শক্তি মানে এখানে সঞ্চিত শক্তি কত হবে, ইপি, ইপি সমান হচ্ছে কত, mgh। তো এম এর মান হচ্ছে 20 গ্রাম, 20 ভাগ 1000 দিলেই হয়ে যায়। ওকে, 20 ভাগ 1000 মানে হচ্ছে 0.02, জি এর মান 9.8 আর এইচ এর মান হচ্ছে 5। তাহলে 5 ইন্টু 9.8 ইন্টু 0.02, এটা হচ্ছে 0.98। এটা হচ্ছে এই অবস্থানে তার বিভব শক্তির মান বা সঞ্চিত শক্তি। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে গুড। পরেরটা, তাহলে এই বস্তুটা বলছে এই বস্তুটা ওজন হবে 0.169 নিউটন। এক নাম্বারটা যেটা বলছে এটার কি ওজন হবে mg, এম এর মান হচ্ছে 0.02 আর গুণিত জি এর মান হচ্ছে 9.8। আমরা গুণ করে দেখি এটা মান কত আসে, 0.02 ইন্টু 9.8, তাহলে এটা আছে 0.196। তো আমাদের এক নাম্বারটা সত্য, এক নাম্বারটা সত্য। দুই নাম্বারটা হচ্ছে বস্তুটি সমবেগে গতিশীল, সমবেগে না, এখানে একটা ত্বরণ থাকবে তাই না, অভিকর্ষ ত্বরণ থাকবে, তো দুই নাম্বারটা ভুল কথা। 3 নাম্বারটা বলছে বস্তুটি প্রবাহী ঘর্ষণ হয়েছিল। ও আচ্ছা, জাস্ট এ মিনিট, এখানে একটা টাইম দেয়া আছে, তাহলে এটা না আমি এভাবে বলতে পারবো না, এটা আসলে এখানে কি থাকতে পারে দেখো তো, 5 মিটার উচ্চতা থেকে যদি একজন পড়ে তাহলে তার কত টাইম লাগবে, এইচ ইজ ইকুয়াল টু কত, হাফ জি টি স্কয়ার, ঠিক না? তাহলে দেখো টাইম তো কত লাগার কথা, 5 মিটার উচ্চতা থেকে যদি কেউ পড়ে তাহলে তার টাইম কত লাগার কথা, দেখো হিসাব করো, টি ইজ ইকুয়াল টু কত লাগবে, 2h বাই জি। দেখ 1 সেকেন্ডেরও কম লাগবে না, হ্যাঁ 2 ইন্টু জি এর মান কত, 9.8 মানে 5 বাই 9.8, মানে এক সেকেন্ড 1 সামথিং সেকেন্ড সময় লাগার কথা, বাট ওর যে টাইম লাগছে এটা কত, 4.112 সেকেন্ড সময় লাগছে, 4.12 সেকেন্ড সময় লাগছে। তার মানে এখানে কি ছিল, অবশ্যই একটা বাধা দানকারী বল ছিল, তাহলে বস্তুটাকে উপরের দিকে কেউ কি করছিল, একটা বাধা দিচ্ছিল, এজন্য আমাদের 3 নাম্বারটা সঠিক, যেখানে একটা প্রবাহী ঘর্ষণ ছিল। বি নাম্বারটা আমাকে বের করতে হবে, এটা কি সমবেগে পড়ছে কিনা। আচ্ছা সো চলো আমাদের হচ্ছে এবার 2 নাম্বারটা আমরা একটু ট্রাই করি মানে সলভ করার। হ্যাঁ 2 নাম্বারটা যেটা আসলে কি সমবেগে গতিশীল হবে কিনা, মানে এটা আসলে মুখে মুখে বলা যাবে না যেটা হ্যাঁ সমবেগে গতিশীল বা সমবেগে গতিশীল না, কোনটাই শিওর না আমরা, কারণ এখানে একটা ঘর্ষণ আছে এটা বুঝতে পারছি, ঘর্ষণ না থাকলে এত কম সময় মানে এত বেশি সময় তার লাগার কথা না, বুঝছি এত বেশি সময় তার লাগার কথা না। আচ্ছা তাহলে এটা কিভাবে বুঝবো যে সমবেগে আছে কিনা, তো প্রথম কথা হচ্ছে সমবেগের কোনো সূত্র মেনে চলে কিনা সেটা দিয়ে হিসাব করা যাইতে পারে, যদি তার আমি হচ্ছে, কারণ সমবেগের সূত্র কি হয়, এস ইজ ইকুয়াল টু ভিটি, তো তার তোমার এস এর মান জানা আছে 5 মিটার, টি এর মান জানা আছে, বাট বেগটা বের করলাম, বাট বেগ বের করে তো আমি বলতে পারবো না যে এত সমবেগে চলেছে, ঠিক না? আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে ত্বরণ বের করে ট্রাই করি, যেখানে আসলে কত ত্বরণ এসে নিচের দিকে পড়েছে, একটা ত্বরণ এসে নিচের দিকে পড়েছে সেটা আমি কি বের করার ট্রাই করি, হ্যাঁ যে কত ত্বরণ এসে নিচের দিকে পড়ছে, যদি ত্বরণের মান 0 আসে, যদি ত্বরণের মান 0 আসে তাহলে আমি বলবো যে সেটা কি সমবেগে পড়ছে, ঠিক না? তাহলে আমরা এইচ যেটা কি লিখতে পারি, হাফ ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এইচ এর মান হচ্ছে বা ইউ, এটা তো 0 হয়ে যাবে, এইচ এর মান কত বা টি এর, আমি এর মান বের করব, হ্যাঁ এর মান বের করব, এটা 0, তাহলে এ এইচ ইজ ইকুয়াল কত, হাফ এ টি স্কয়ার, আমি এ এর মান বের করব, এ এর মান হবে তাহলে 2h বাই টি স্কয়ার, এটা মান হিসাব করে ফেলি, তাহলে এটা হচ্ছে 2h, এইচ এর মান কত 9.8, সরি এইচ এর মান তো 9.8 না, এইচ এর মান 5 বা হচ্ছে 9.8,
এটার মান আসে হচ্ছে 2h/t², সরি 2h এর মান কত 5 বাই t², টি এর মান হচ্ছে 4.12², এটা মানে হচ্ছে 0.59 মিটার/সেকেন্ড²। তাহলে এখানে কি একটা ত্বরণ আছে তো না? এই যে ত্বরণ কিন্তু এখানে আছে, তাহলে কি ত্বরণ কি জিরো না? ত্বরণ যেহেতু আছে তাহলে এটা কি সম বেগে কিন্তু পড়বে না, এটা ত্বরণেই পড়বে, বাট ত্বরণটা অনেক কম, আর এখানে কি একটা ঘর্ষণ ছিল। আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3। হ্যাঁ, তার 2 নাম্বারটা ভুল কথা। আচ্ছা, 2 নাম্বারটা আমাদের ভুল কথা, তাহলে অ্যান্সার হচ্ছে কত 1 আর 3। আচ্ছা, পরেরটা আসি, এন্ড আমাদের লাস্ট প্রশ্ন আজকে। এটা বলছে পি বিন্দু থেকে 10 কেজি ভরের একটি বস্তু মুক্তভাবে নিচের দিকে পড়ছে, আর বিন্দুতে বিভব শক্তি কত? তাইলে আর বিন্দু হচ্ছে এরকম একটা বিন্দু, তাই না? তাহলে এই বিন্দুটা ভূমি থেকে 10 মিটার উপরে আছে, আর এখানে আমার ভর দেয়া আছে। এই দুইটা থাকলেই তো আসলে আমার যথেষ্ট বিভব শক্তি বের করা। বিভব শক্তি ইপি সমান কত লিখতে পারি তাহলে এম জি এইচ। এম এর মান কত? এম এর মান হচ্ছে 10, জি এর মান 9.8, আর এইচ এর মান হচ্ছে কত 10, 10 10 100, 980 জুল, 980। ওকে, আর বিন্দুতে বিভব শক্তি কত? এটা কি হইল? এটা তো ভূমি থেকে 10 মিটার উচ্চতা, এটা হচ্ছে এটা থেকে এখানটা হচ্ছে 10, হ্যাঁ 10, আর এটা হচ্ছে কত? আচ্ছা, এইখানে একটা জিনিস, তার টাইপিং এ একটা ঝামেলা আছে। হ্যাঁ, এখানে এস একটা বিন্দু আর একটা বিন্দু, তাহলে সম্ভবত এই বিন্দুটা সম্ভবত এস, এই বিন্দুটা, আর আর মানে এই বিন্দুটা, বুঝছো? সো টোটালটা হচ্ছে কত 60, এই উচ্চতাটা কত 20, এই উচ্চতাটা হচ্ছে কত 20 মিটার। এখানে এটা আমার হবে 20 হবে, 10 হবে না। হ্যাঁ, যেটা বুঝতে পারছি আর কি, এটা বুঝতে পারছি। তাহলে এটা আমার হচ্ছে 20, তাইলে এটা হবে 9.8 গুণিত 200, এটা হচ্ছে 1960, তাইলে হবে আর কি। ওকে, আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। এখন হচ্ছে ক্ষমতা কর্মদক্ষতা, এখান থেকে হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখাইলে হয়তো জিনিসটা খুবই ভালো হইতো, বাট আনফরচুনেটলি হচ্ছে আমাদের স্লাইডে এই জিনিসটা নাই, এন্ড এটা হওয়ার জন্য আমি একটু দুঃখিত। তোমরা একটু ওয়েবস্টক একটু পড়ে নিও, ঠিক আছে? এরপরে হয়তো আমি কিছু জিনিস দেখাইতে পারি, যেমন তোমাদের সব থেকে বেশি ম্যাথ কি আসে, বেশি এমসিকিউ আসে যে ক্ষমতার একক কি, ক্ষমতার একক, ঠিক না? সো ক্ষমতার একক যদি বের করতে বলে W/T, তো ডাব্লুর একক কি জুল, তো জুল পার সেকেন্ড, এটা কি একটা ক্ষমতার একক, জুল পার সেকেন্ড, এটা একটা হইতে পারে। এরপরে আসতে পারে ডাব্লু সমান কি লিখতে পারো তুমি এফএস, হ্যাঁ Fs/T, আবার এফ সমান কি লিখতে পারো MAS/T। তাহলে এখান থেকে একক কি আসবে বলো? কেজি, এর একক কত মিটার/সেকেন্ড², এস এর একক কত মিটার, নিচে হচ্ছে কি টাইম। তাহলে এখান থেকে তোমার আসতে পারে কি একক আসতে পারে কেজি মিটার² সেকেন্ড ইনভার্স 2। সো এটা একটা একক আসতে পারে, এটা একটা একক আসতে পারে, ঠিক না? আবার আসতে পারে আমাদের ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার মাত্রা কি, তাহলে W/T, ডাব্লু সমান হচ্ছে Fs/T, এফ সমান হচ্ছে MA, তাহলে MAS/T। তাহলে এম এর মাত্রার জন্য ক্যাপিটাল এম, এর জন্য হচ্ছে কত LT ইনভার্স 2, এস এর জন্য কত L, নিচে হচ্ছে কত T। তাহলে এটা হবে ML² T ইনভার্স 3, ঠিক না? T ইনভার্স 3, এটা হচ্ছে কি আমাদের মাত্রা। আচ্ছা, আর কর্মদক্ষতা যদি আসে, কর্মদক্ষতা হচ্ছে P আউটপুট বাই P ইনপুট। সো এটা কি সমজাতীয় রাশির একক এবং মানে অনুপাত, তাই না? তাই এটা কি একক ও মাত্রা, একক ও মাত্রা নেই, ঠিক আছে? এটার কি একক এবং মাত্রা নেই, বুঝছেন? সো এখান থেকে কিন্তু একক মাত্রা থেকে কিন্তু প্রশ্ন আসে, হ্যাঁ, আমাদের ক্ষমতা কর্মদক্ষতা থেকে। এরপরে আমাদের বিভিন্ন বস্তু ক্ষমতা বের করতে বলতে পারে, হ্যাঁ, বিভিন্ন বস্তু ক্ষমতা বের করতে বলতে পারে। যেমন আমাদের বলবে যে একটা বস্তুকে তুমি ধরো 100 মিটার উচ্চতায় নিয়ে গেছো, 100 মিটার উচ্চতায় নিয়ে গেছো কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। 100 মিটার উচ্চতায় নিয়ে গেছো 10 সেকেন্ডে, এই বস্তুর ভর হচ্ছে আমাদের 2 কেজি, ভর হচ্ছে 2 কেজি, ভর 2 কেজি। তাইলে আমাদের ক্ষমতা কত, ক্ষমতা কত? আরেকটা প্রশ্ন আসতে পারে যে যদি এটার মানে ইনপুট ক্ষমতা বা হচ্ছে মানে এখানে যে মেশিনটা ছিল, হ্যাঁ, এখানে যে মেশিনটা ছিল, একটা মেশিনের সাহায্যে তুমি নিয়ে গেছো, হ্যাঁ? তাহলে মেশিনের ক্ষমতা দেয়া থাকবে, মেশিনের ক্ষমতা কিছু একটা দেয়া থাকবে,
এরপর বলবে তাহলে কর্মদক্ষতা কত। এই দুইটা প্রশ্ন কি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের যদি আসে যে ক্ষমতা কত, আমরা কি লিখবো, ডাব্লিউ সমান হচ্ছে ডাব্লিউ মানে পি সমান কত, ডাব্লিউ বাই টি। ডাব্লিউ সমান হচ্ছে কত, এম জি এইচ বাই টি। যখন একটা বস্তুকে নিচ থেকে উপরে উঠানো হবে ডাব্লিউ সমান কত হবে, এম জি এইচ বাই টি। এম এর মান 2, জি এর মান 9.8, এইচ এর মান কত 100 মিটার, আর টাইম কত নিছি 10 সেকেন্ড। টাইম নিছি হচ্ছে 10 সেকেন্ড। এটার সাথে এটা কাটলে তোমার 10 থাকে, 10 হচ্ছে 2 গুণিত 9.8 গুণিত 10, এটা কত হবে 196 জুল। 196 জুল। তোমার এখানে বলে দিতেই পারে, সরি ওয়াট, 196 ওয়াট। ক্ষমতার একক কি, ওয়াট। হ্যাঁ, এই যে এখানে যে ক্ষমতা পাইছি, এই যে ক্ষমতার একক কি আমাদের ওয়াট, ঠিক না, ডাব্লিউ ডাবল টি, ডাব্লিউ ডাবল টি ওয়াট। আচ্ছা, এখন তোমার ধরো এখানে প্রশ্নটা বলে দিয়েছিল যে মেশিনের ক্ষমতা হতে ধরো 300, মেশিনের ক্ষমতা কত ওয়াট, 300 ওয়াট, তাহলে কর্মদক্ষতা কত। এই যে মেশিনটা ছিল তার ক্ষমতা যদি 300 ওয়াট হয় তাহলে তার কর্মদক্ষতা কত। 2 নম্বরে কর্মদক্ষতা সমান হচ্ছে কত, পি বাই পি প্রাইম আমরা লিখতে পারি। সো পি মানে যেটা, মানে যেটা আমি পাইছি আর কি, হ্যাঁ, মানে আমি কাজ করে যেটা পাইছি সেটা হচ্ছে পি, আর পি প্রাইম মানে হচ্ছে মোট ক্ষমতা। হ্যাঁ, পি প্রাইম মানে হচ্ছে মোট ক্ষমতা, আর সূত্র বসে যেটা পাবো সেটা হচ্ছে পি। তো এটা হচ্ছে কত, 300। কর্মদক্ষতা যখন বের করে দিবা 100% দ্বারা কি করে দিবা, গুণ করে দিবা। তাহলে এটা হচ্ছে 196 বাই 300, তার সাথে কত 100 দ্বারা গুণ, এটা হবে 65.33%, 65.33%, তাহলে কি আমাদের আনসার চলে আসবে। তো এই ধরনের কিছু এমসিকিউ কিন্তু আসে আমাদের মানে ক্ষমতা এবং কর্মদক্ষতা থেকে, বাট স্লাইড আসলে অ্যাড করা হয় নাই। মানে আমি করি নাই ব্যাপারটা এমন না, মানে আমি যাকে করতে বলছিলাম উনি হয়তো বা করে নাই বা ভুলে গেছে, যাক এটা কোনো ইস্যু না। বাট আই হোপ একটু ভালো মতো পড়াশোনা করলে এগুলো পারবা, খুব বেশি ইস্যু হবে না। ক্লাসটি কেমন লাগলো জানিও, অ্যান্ড সবার সাথে হচ্ছে আমাদের এফআরবিতে আবার দেখা হবে। তবে ভালো মতো পড়াশোনা করো, এখনো লম্বা একটা সময় আছে তোমাদের হাতে। যদি তুমি মানে পাবলিশ হওয়ার পর পরে ভিডিওটা দেখো, আর যদি তুমি হচ্ছে এসএসসি এক্সামের আগে যদি দেখো, হ্যাঁ, তাইলেও সেটাই বলবো যে খুব ভালো মতো পড়াশোনা করো, খুব ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। আচ্ছা, সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।